আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমরা একটা ক্লাস নিয়ে আসছি ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং থেকে। আর সেখানে আমরা বাংলা ফাউন্ডেশন নিয়ে কথা বলবো এবং ফাউন্ডেশন ক্লাসে আমরা আজকে এমন কিছু টপিক নিয়ে কথা বলবো সাধারণত যেটা নিয়ে তোমরা কথা শোনার খুব একটা সুযোগ পাবে না, যদিও এটা কখনো কখনো পরীক্ষাতে চলে আসে, কিন্তু আমরা সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি শুরুতেই বলে রাখি, যারা এই ক্লাসে ঢুকতেছ তারা যে কাজটা করবে, একটু খাতা কলম ম্যানেজ করো, একটু খাতা কলম নিয়ে আসো। আজকের ক্লাসটাতে একটু নোট করতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, সবাইকেই পাচ্ছি আর কি। আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে যেহেতু ফোকাস থেকে আমরা এখানে এসেছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, তোমরা একটু শেয়ার করে দিবে, আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দিবে। আমি আরও একবার রিমাইন্ডার দিচ্ছি এজন্যে যে আজকের টপিকটা কিন্তু এমন যে তুমি যে কোনোখানেই যখন কোচিং করতে যাবে এই টাইপের ক্লাস আসলে তোমার দ্বারা পাওয়া কঠিন হবে। এজন্যে তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। আশা করি তোমরা ভালো আছো। যারা ক্লাসে যুক্ত হচ্ছ তাদেরকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ওকে, তাহলে আজকে তোমরা জানো যে লেখাই রয়েছে কোন বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমে আমরা বাংলা সাহিত্যের যুগবিভাগ নিয়ে কথা বলবো, এরপর আমরা কথা বলবো বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে, তারপর মধ্যযুগ নিয়ে, এবং সর্বশেষ তোমাদের ইন্টারমিডিয়েটের গদ্য পদ্যে যারা লিখেছেন সেই আধুনিক যুগের বেশ কিছু কবি সাহিত্যিক নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি আবারও বলছি, মনে করিয়ে দিচ্ছি যে এই যে ক্লাসটা ফাউন্ডেশনে তোমাদেরকে নেওয়া হবে, মূলত এরকম কোনো ক্লাস তুমি কোনো কোচিংয়ে এই টপিকগুলো আসলে অতটা ডিটেইলস পাবে না। এজন্য যেহেতু অন্য কোচিংয়ে বা কোথাও তুমি এই টপিকগুলো ডিটেইলস পাবে না, অতি দয়া করে তুমি একটু খাতা কলম নিয়ে বসো। আর তোমাদের অশেষ ধন্যবাদ যারা যুক্ত হয়েছ, তারা দয়া করে একটু শেয়ার করে দিবে। আমরা আমাদের ক্লাসটাকে শুরু করতে যাচ্ছি। প্রথমেই দেখো, আজকে হচ্ছে অ্যাডমিশন টেস্ট ফাউন্ডেশন ক্লাস, এটা হচ্ছে বাংলা। তো আমরা আমাদের শুরুতেই যে টপিকটা নিয়ে আলোচনা করতে শুরু করছি, একদম প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাহিত্য। তোমরা দেখবে আজকে আমরা সাহিত্য বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত যেটা ঘটে থাকে যে অনেক হচ্ছে ভর্তি পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন তো আসেই, তার পাশাপাশি এই যে গুচ্ছ বলো অথবা ঢাবি বলো, এরকম জায়গা থেকে কখনো কখনো দেখা যায়। হ্যাঁ, তোমরা অনেকেই সালাম দিচ্ছ, আমি দেখতেছি সবাইকে, কিন্তু উত্তর দিতে গেলে তো আমি শুধু সালাম আর উত্তর, সালাম আর উত্তর এই বিষয়ে চলবে। এজন্য আমরা একটু ক্লাসে যাই আর তোমরা আমার প্রশ্নের উত্তর দিও। আমি যখন এখানে লিখে লিখে প্রশ্ন করব তখন কমেন্টে অবশ্যই তোমরা উত্তর দিবে। আর তোমরা আগে যারা সালাম দিয়েছো, ভবিষ্যতে যারা সালাম দিতে চাচ্ছ, সবার জন্য একসাথে উত্তর দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। এটা মাইনে নাও আর কি, ঠিক আছে? এবার দেখো সাহিত্য, এটা নিয়ে আমরা কথা বলবো। তুমি কিন্তু নোট করবে, কারণ আমি শেষ বেলায় তোমাদের আবার একটা পরীক্ষা নিব। আর যারা ওই পরীক্ষায় উত্তর দিতে পারবে, ভালো করবে, আমি তাদেরকে এখানে তো দেখতেই পারবো যে কারা কারা কি উত্তর দিচ্ছে, তাদের উত্তরগুলো আমি পড়ে শোনাবো। আর সবাই একটু শেয়ার করে দিও। দেখো, এই সাহিত্য শব্দটা এটা এসেছে সহিত শব্দ থেকে। সাহিত্য শব্দটা এসেছে সহিত শব্দ থেকে, যার অর্থ সঙ্গে নেয়া বা সাথে নেয়া। আর তোমরা জানো যে বাংলা সাহিত্যের একটা বয়স রয়েছে, আর এই বাংলা সাহিত্যের যে বয়স সেটা হলো আনুমানিক, আমরা ধরে নেই যে বাংলা সাহিত্যের বয়স 1000 বছর। 1000 বছর। আর এই বাংলা সাহিত্য এসেছিল সপ্তম শতকে। তাহলে সপ্তম শতকে বাংলা সাহিত্য শুরু হয়েছিল, আর বাংলা সাহিত্যের বয়স আনুমানিক 1000 বছর। আর সাহিত্য শব্দটা এসেছে সহিত শব্দ থেকে। সাহিত্য শব্দটা এসেছে সহিত শব্দ থেকে। এখন দেখবে এই যে আমাদের বাংলা সাহিত্য, এর একটা যুগ বিভাগ রয়েছে, যুগ বিভাগ রয়েছে। আর বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে তোমাদের অনেক জানা রয়েছে, বা কিছুটা তোমরা জানো যে আমাদের বাংলা সাহিত্যের যুগ আছে 3টা। একটা যুগের নাম হচ্ছে আদি যুগ, আর এই আদি যুগের সময় হলো এটা 650 থেকে 1200 সাল। আদি যুগ 650 থেকে 1200 সাল। এরপর আছে মধ্যযুগ,
এটাও তোমরা জানো। আর এই মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 সাল, মধ্যযুগ 1201 থেকে 1800। এরপর আছে আধুনিক যুগ, আর এই আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান। আধুনিক যুগ যেটা আমরা বলছি, এই আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে একদম আজকের দিন পর্যন্ত, বর্তমান পর্যন্ত। এটা তো আমাদের যুগ বিভাগে কি বললাম, প্রথমে বললাম হ্যাঁ একজন বলেছে যুগ আছে তিনটা, আদি, মধ্য এবং আধুনিক যুগ। এখন তোমরা একটু দেখো যে আমি আরেকবার একটু রিপিট না করে পারছি না, যে আজকে আমি যে ক্লাসটা তোমাদেরকে প্রেজেন্ট করব, আমার একটা প্ল্যান রয়েছে। প্ল্যান হচ্ছে আজকে আমি একটুখানি প্রায় 2 ঘন্টার কাছাকাছি ক্লাস নিতে আশা করছি, এবং আমি কৌশলে আস্তে আস্তে যেতে থাকব, দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায়। আর অফলাইনে ক্লাস স্টার্ট হবে হচ্ছে, সিয়াম প্রশ্ন করেছে 5 তারিখ থেকে হবে, শুক্রবার থেকে আমরা শুরু করব। এখন দেখো, তাহলে সাহিত্য থেকে আমরা জানলাম যে বাংলা সাহিত্যের বয়স 1000 বছর, শব্দটা এসছে শহীদ শব্দ থেকে, আর 7ম শতকে বাংলা সাহিত্য শুরু হয়েছে। যুগ হচ্ছে 3টা, আর এই 3টা যুগ, ধরো এইরকম নর্মাল কোয়েশ্চেনগুলো তুমি অনেক সময় পেতে পারো। সেক্ষেত্রে তোমার যেটা হয় যে আমরা যেহেতু গদ্যে পদ্যে অনেক বেশি হচ্ছে অ্যাক্টিভ থাকি, কিন্তু আমাদের সাহিত্যের ইতিহাসগুলোতে খুব অ্যাক্টিভনেস থাকে না, এই জন্য এরকম 2-1টা মাঝে মাঝে আসলে ওটা যেন মিস না হয়। আর শহীদ অর্থ বলেছি সাথে। এখন আসো পরের টাইম, বাংলা সাহিত্যের শুধু যে এই যুগ আছে তা না, তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি বাংলা সাহিত্যের অন্যান্য আরো কিছু যুগও আছে। এগুলো ছাড়া আরো কিছু যুগ রয়েছে, অন্যান্য যুগ। অন্যান্য হিসেবে দেখো, শুরুতে আমরা যদি একটা কথা বলি অন্ধকার যুগ, এটাকে যদি বলি তাহলে অন্ধকার যুগ যেটা, সেটাকে বলা হয়েছিল 1201 থেকে নিয়ে 1350 পর্যন্ত। আমি কিন্তু তোমাদের বলছি, প্রয়োজনে আমি ফোকাসকে বলবো তোমরা যারা আজকের ক্লাসে ভালো করবে তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য। কিন্তু হচ্ছে যখনই তোমরা এই যে আমি যে কথাগুলো বলছি, লাস্ট আমি এক্সাম নিব, ওই এক্সামে তোমাদের কমেন্ট বক্সও আমি চেক করব। যদি তোমরা কেউ ভালো করো তাহলে আমি যে শাখায় তুমি থাকবে ওই শাখা থেকে তোমাকে পুরস্কারের ব্যবস্থা করানোর চেষ্টা করব, এটা বললাম। এখন দেখো, অন্ধকার যুগ হচ্ছে 1201 থেকে 1350। এরপর আরেকটা রয়েছে যুগ সন্ধিক্ষণ, যুগ সন্ধিক্ষণ। আর এই যুগ সন্ধিক্ষণ যেটা, সেটা হচ্ছে 1760 থেকে 1860। যুগ সন্ধিক্ষণ 1760 থেকে 1860। এরপর আছে অবক্ষয় যুগ। তোমরা জানো অবক্ষয় যুগ হলো 1760 থেকে 1830। এই সময়টাতে ব্রিটিশরা আমাদেরকে হচ্ছে দখল করেছিল, যে কারণে বাংলা সাহিত্যের মানটা নিচে নেমে এসেছিল, আর ওইটার কারণে আমাদের অবক্ষয় তৈরি হয়েছিল। অবক্ষয় যুগের পর প্রাক চৈতন্য যুগ, প্রাক চৈতন্য যুগ, প্রাক চৈতন্য। এই প্রাক চৈতন্য যুগ হচ্ছে 1351 থেকে 1500। প্রাক চৈতন্য যুগ 1351 থেকে 1500, 1351 থেকে 1500। এরপর আছে যেটা, সেটা হচ্ছে চৈতন্য যুগ, চৈতন্য যুগ। আর এই চৈতন্য যুগ হচ্ছে 1501 থেকে 1600, 1501 থেকে 1600 চৈতন্য যুগ। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। এই চৈতন্যদেব চলে যাওয়ার পর যে যুগ, চৈতন্য পরবর্তী যুগ হচ্ছে 1601 থেকে এই 1800 সাল পর্যন্ত চৈতন্য পরবর্তী যুগ। তাহলে তুমি দেখলে যে আরো কয়েকটা যুগ রয়েছে, অন্যান্য যুগগুলো রয়েছে। আর এই অন্যান্য যুগের মধ্যে একটা আছে অন্ধকার যুগ, আর একটা যুগ সন্ধিক্ষণ, একটা অবক্ষয় যুগ, একটা আছে চৈতন্য যুগ। এই জিনিসগুলাই তোমাকে মনে রাখতে হবে। আর একবার মনে করিয়ে দেই, হ্যাঁ খুব ভালো লিখতেছে, মিনার ভালো লিখতেছে। তো বলছি যে তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, এই যে ক্লাস আমি আজকে 1.5 ঘন্টা যে ক্লাসটা নিব, এইটা তুমি তোমার কোচিংয়ের কোনো, যখন দেখবে যে কোচিং ক্লাস শুরু হয়েছে, তখন এগুলো নিয়ে তোমাকে আর কেউ লেকচার দেওয়ার সুযোগ পাবে না। এজন্য অতি দয়া করে তুমি যে কাজটা করবে, এখান থেকে একটা ক্লাস নোট তৈরি করে ফেলো, যাতে কখনোই এই জায়গা থেকে প্রশ্ন আসলে তোমার মিস না যায়।
ওকে, আর একটু শেয়ার করে দিও, তাহলে আমাদের জন্য ভালো লাগবে। আর পরীক্ষাতে অ্যাটেন্ড করো। আবার মনে করিয়ে দেই, যে আমার পরীক্ষাতে অনেক ভালো করবে সে যে শাখাতেই থাকবে আমি তার নামে সেই শাখায় কল করে দিব এবং বলে দিব তোমাকে যেন পুরস্কার প্রদান করা হয়। ওকে, এখন দেখো অন্ধকার যুগ কেন হলো। কারণ মনে করা হয়, অনেকেই অন্ধকার যুগকে স্বীকার করেন না, কিন্তু মনে করা হয় যে যখন তুর্কিরা বাংলায় এসেছিল, তুর্কি মুসলিমরা, এই তুর্কিরা বাংলায় আসার ফলে বাংলার একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। তো যখন তুর্কিরা বাংলায় এসেছিল তখন নাকি 1201 থেকে নিয়ে 1350 পর্যন্ত এই বিরাট সময়টাতে তেমন কোনো উল্লেখযোগ্য রচনা আমরা পাইনি। ওই সময় যে উল্লেখযোগ্য, যে উল্লেখ করা যায় এমন কোনো রচনা আমরা ম্যানেজ করতে পারিনি, এই জন্যে ওই সময়টাকে অন্ধকার যুগ বলা হয়। কেউ যদি তোমাকে ঠকাতে চায়, বিশেষ করে ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে, যারা মনে করে যে ঢাকা ইউনিভার্সিটির সাথে তাল মিলিয়ে তাদেরকে প্রশ্ন করতে হবে, তখন তারা যে কাজটা করে থাকে যে এরকম টাইপের কোনো প্রশ্ন আসলে তোমাকে হয়তো অন্ধকার যুগ শব্দটা বলল না, তোমাকে ওখানে বলল যে তুর্কি শাসনের যুগ কোনটা অথবা তুর্কি যুগ কোনটা। তখন এগুলো আসা না, যেহেতু এগুলো ফাউন্ডেশনের ক্লাস, এই জন্য তোমাকে ফাউন্ডেশনটাকে ঠিক করা হচ্ছে। আর হ্যাঁ, পিডিএফ এইগুলো আমি মুছবো না, এইগুলোই ফোকাসের কাছে দিয়ে দিব, তখন এটা নিয়েই তোমার কাছে আবার ওরা পিডিএফ আকারে দিয়ে দিবে, কিন্তু তুমি লিখবে, এখানে প্রত্যেকটা মানুষ লিখবে, না হলে সমস্যা। আচ্ছা, এবার দেখো আরেকটুখানি পরে যাই। যুগ সন্ধিক্ষণ, তোমরা জানো যে সন্ধি শব্দের অর্থ মিল, তাহলে যুগ সন্ধি মানে অবশ্যই দুটো যুগের মিল ঘটেছে। তো একটা যুগের নাম হচ্ছে মধ্যযুগ আর আরেকটা যুগের নাম হচ্ছে আধুনিক যুগ। এই যে মধ্যযুগ আর আধুনিক যুগ, এই দুটো যুগের মিলকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। তার মানে মধ্যযুগে যেভাবে বাংলা সাহিত্য লেখা হচ্ছিল, ওর পরে আধুনিক যুগে যেভাবে বাংলা সাহিত্য লেখা হচ্ছে, এই যে দুইটা যুগের মিল, সেইগুলোকে নিয়ে বলা হয় হচ্ছে যুগ সন্ধিক্ষণ। আর বাংলা রিটেনে কি আসে সেগুলো একটু পরে আমি তোমাদের সাথে আলোচনা করব, লাস্টের দিকে বলবো, কিন্তু আগে তোমরা এই পরীক্ষা দেওয়ার মতো কিছু পড়া নোট করে নাও। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো তো কাইন্ডলি, তোমরা কি খাতায় লিখতেছ? আমাকে একটু কমেন্টে জানাও যে খাতায় কি লিখতেছ, তাহলে আমি কমেন্টে দেখতে পারবো খাতায় কি লিখতেছো কিনা, যদি একটু উত্তর দিতে। 30 সেকেন্ড বোধহয় দেরি হয় কমেন্ট আসতে আর কি, তবু একটু লেখো যে হ্যাঁ তোমরা খাতায় লিখছো কিনা। জি স্যার, হ্যাঁ হাবিবা বলছে জি স্যার, লাবিব সরকার জি জি স্যার লিখতে যে জি সি লিখে ফেলছে। ওকে, হ্যাঁ আরেকজন লিখছে, সোনালী ইসলাম, কল্পনা লিখছে হ্যাঁ, প্রিয়া লিখছে হ্যাঁ, ঠিক আছে, খুবই ভালো করছো। আর একটু দয়া করে লেখো, হ্যাঁ পরবর্তীতে তোমাদের এগুলা কাজ দিবে, এখন তো বুঝবে না। তোমরা ছোটবেলায় একটা কথা পড়েছ যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, মুহূর্ত নিমেষকাল তুচ্ছ পরিমাণ, রচে যুগ যুগান্তর অনন্ত মহান। তার মানে হচ্ছে ছোট্ট ছোট্ট বালুকণা মিলে যেমন বিশাল এক মরুভূমি তৈরি হয়, আজকের ক্লাসে হয়তো আমি তোমাকে 100টা কথা জানাতে পারলাম, কালকের ক্লাসও করলে এভাবে এক সময় দেখবে যে তুমি সুন্দর করে একটা বিশাল মরুভূমির মতো অথবা বিশাল পাহাড়ের মতো এমসিকিউ ম্যানেজ করতে পারছো। আর তখনই হ্যাঁ, খাতা লেখা দেখলে আমাকে প্রাইজ দিতেন, খাতায় লেখা দেখলে অবশ্যই তুমি তোমার খাতার লেখা আমি কমেন্টে তোমাদেরকে উত্তর দিয়ে দিব, আর উত্তর দিলে আমার আইডিটা তখন পেয়ে যাবে, তখন দিও, অবশ্যই পুরস্কার পেয়ে যাবে। ফোকাস পুরস্কার দিতে কখনো কার্পণ্য করে না। ওকে, অনেক কথা বলা হলো, এইবার তাহলে মধ্যযুগ আর আধুনিক যুগ এই দুটো মিলে যেটা হয়েছে সেটা যুগ সন্ধিক্ষণ। আর একটু আগেই আমি বললাম যে অবক্ষয় জিনিসটা কেন ঘটেছিল। 1757 সালে, তোমরা জানো 1757 সালে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা এসে বাংলা দখল করেছিল, আর এই দখল করার পর এই 1760 থেকে দেখো এখান থেকে তারা বাংলা সাহিত্যের এমন আগ্রাসন শুরু করলো যে যারা উচ্চবিত্তের কবি ছিলেন, যারা নামকরা কবি ছিলেন, তারা প্রত্যেকেই দেশ ছাড়তে বা অন্য জায়গায় চলে যেতে বাধ্য হলো। আর এই যে তারা দেশ ছাড়তে বাধ্য হলো বা চলে যেতে বাধ্য হলো, এই সময়টাতেই আমাদের যে সাহিত্যের অবক্ষয় সেটা তৈরি হয়, যে ওই সময় এমন সাহিত্য লেখা হলো যার মানই ছিল না। এবার আমি আরেকটা জিনিস নিয়ে একটু তোমাদের আইডেন্টিফাই করছি, চৈতন্য যুগ। এবার 1 মিনিট একটু মনোযোগ দাও চৈতন্য যুগের জন্য। এই যে চৈতন্য, ইনি একজন, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার এসেছিল এবং তোমাদের বিসিএস এ অনেকবার এসছে, যে চৈতন্যদেবের ব্যাপারটা হচ্ছে এইরকম যে এই চৈতন্য একজনের নাম। এই লোকটা যে চৈতন্যদেব, এই লোকটার আসল নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র।
এই লোকটার আসল নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র, আর এই লোকটার ডাকনাম হচ্ছে নিমাই, ডাকনাম নিমাই। আর অন্য নাম, আরো একটা নাম ছিল, সেটা হচ্ছে গোরা আর গৌরাঙ্গ। গোরা এবং গৌরাঙ্গ এটা অন্য নাম। আর এই লোকটাকে কেউ কেউ গৌরচন্দ্র নামেও ডাকতেন, গৌরচন্দ্র। আর ইনার জন্মগ্রহণ হয়েছিল নিম গাছের নিচে, এই জন্য তার নাম রাখা হয়েছিল নিমাই। আর এই লোকটার গায়ের রং অত্যন্ত সাদা ছিল, এই জন্য তাকে গোরা বা গৌরাঙ্গ নামে ডাকা হতো, কারণ গোরা শব্দের অর্থ হচ্ছে সাদা, তাও যে কোনো সাদা না, প্রচুর সাদা। আর সর্বশেষ চন্দ্রগ্রহণের সময় তার জন্ম হয়েছিল, চন্দ্রগ্রহণের সময় তার জন্ম হয়েছিল। এই লোকটার জন্ম হয় 1486 সালের 18 ফেব্রুয়ারি, আর মৃত্যু হয় 1533 সালে। মাত্র 47 বছর তিনি বেঁচে ছিলেন, এবং তিনি শ্রীকৃষ্ণের ব্যাপারে অনেক কথা বলেছিলেন। এই কারণে তাকে নিয়ে এই যে বিরাট একটা প্রাক চৈতন্য, চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ তৈরি হয়েছিল। তার মানে তোমার কাছে যদি কখনো প্রশ্ন আসে যে একজন ব্যক্তিকে নিয়ে যে একটা বাংলা সাহিত্যে যুগের নাম শুরু হয়েছিল, সেই ব্যক্তির নাম কি, সেটা হচ্ছে চৈতন্যদেব। আর তোমরা অনেকেই প্রশ্ন করছো অফলাইনে ক্লাস কবে শুরু হবে, তোমাদের জানিয়ে রাখি অফলাইনে ক্লাস 5 তারিখ থেকে শুরু হচ্ছে, আগামী মাসের 5 তারিখ শুক্রবার একটা সুন্দর দিন দেখে আপনার অফলাইনের ক্লাস শুরু করছি। এর আগ পর্যন্ত তোমরা অনলাইনে হচ্ছে ফাউন্ডেশন ক্লাসগুলো পাবে, ফাউন্ডেশন। আর সমস্তগুলোকে যে কাজটা করবে সেটা হচ্ছে ফাউন্ডেশন ক্লাসগুলোকে ইগনোর করো না, কারণ এই ফাউন্ডেশনের টিচাররা সেই কথা বলতে আগ্রহী থাকেন যেটা তোমাদের সামনে থাকলে তারা বলতে পারবেন না, কারণ সামনে তো প্রত্যেক দিন কোনো না কোনো টপিক আছে, ওই জন্য সব দিন টপিকের কথা বলবেন। ওই জন্যই তুমি এই ক্লাসটাকে একটু গুরুত্ব দিবে। আর সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দাও তো, তোমরা শেয়ার করলে আমাদের হচ্ছে মানুষ যত দেখতে পারে, মনে করো প্রত্যেকেই তো চায় একটু ছড়িয়ে পড়তে, তো ফোকাসও চাই তোমাদেরকে ছড়িয়ে পড়তে। যেমন ধরো যে আমি পরশুদিন একটা প্রোগ্রামে গেছিলাম, পরশুদিন না কালকে ভুলে গেলাম, একটা প্রোগ্রামে যাওয়ার পর ওখানে আমার সাথে দেখা হলো সাদিক কাইমের সাথে। সবাই সাদিক কাইমকে চেনে, এবং আমরা তো জানি ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা জানো যে ডাকসু নিয়ে কি একটা অদ্ভুত ইমেজ তৈরি হচ্ছে এবং আমেজ তৈরি হচ্ছে। তো সেই সাদিক কাইম আমাদের যে সে অগ্রনায়ক, যাকে বলে হচ্ছে আমাদের জুলাই আন্দোলনের অগ্রনায়ক, ও যখন আমার সামনে আসলো, এসে আমার সামনে দাঁড়িয়ে আমার নাম ধরে বলছে, ভাই কেমন আছেন? তখন এত সুন্দর করে সে জড়িয়ে ধরে কতক্ষণ ধরে যে ভাই আমার জন্য দোয়া করবেন। ও একটা স্ট্যাটাস দিলে যেখানে মানে হাজার হাজার কে ফলোয়ার, সেখানে আমার মতো ক্ষুদ্র মানুষকে অসাধারণ সম্মান করা দেখে আমি অবাক হয়ে যাই যে ও ঢাবিতে পড়ার পরেও, এত বড় একটা মানুষ হওয়ার পরেও তারপর কি সুন্দর করে বিনয়ের সাথে চালাচ্ছে। তো আমি তোমাদের বলি, দেখো আমি প্রায়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই, আজকেও গেছিলাম, ইভেন তোমাদের ক্লাস নেওয়ার পরেও যাব, এবং সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। তো এই আমেজে আসতে গেলে তোমাদেরকে ক্লাসের প্রতি সম্মান, নিজের প্রতি সম্মান, তার পাশাপাশি কষ্ট করার আগ্রহ, এই জিনিসগুলো ঠিকঠাক করতে হবে। এবং এটার জন্য ধরো আমি যে ক্লাস নিচ্ছি, আমি তোমাকে কখনো অফলাইনে ক্লাস নিতে পারবো কিনা সেটা আমি জানি না, কিন্তু তোমার সাথে যে আজকে দেখা হচ্ছে, এটা যদি তুমি ক্লাসটা নোট করে রাখো, তাহলে এটাই তখন স্মৃতিময় হয়ে থাকবে যে ভাইয়ের থেকে অন্তত একটা কিছু আমি পেয়েছিলাম। ওকে, আমাদের পরবর্তী অংশটা দেখো। তাহলে এটা গেছে, এটা আমি তোমাদের আরেকটুখানি যদি বলি যে এই যে বিশ্বম্ভর মিশ্র নামক যে মানুষটা, এই মানুষটাকে ওই যুগের মানুষেরা এত সম্মান করেছিল যে তাকে নিয়ে 350 বছর মতো শুধু সুন্দর করে তাকে নিয়ে সাহিত্যই রচনা করে গেছে। এজন্য তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে একটি লাইনও লেখেননি, তবুও বাংলা সাহিত্যে একটি যুগের সৃষ্টি হয়েছে, কে সেই ব্যক্তি? তখন তার নাম হচ্ছে শ্রী চৈতন্যদেব। ওকে, তাহলে আমি কিন্তু তোমাদের বারবার বলছি একটু পরেই পরীক্ষা নেওয়া হবে, এবং পরীক্ষায় আমি আমার মাথার মধ্যে যে বুদ্ধিটা করেছি, তোমরা অবশ্যই কমেন্টসে উত্তর দিবে, আর যে ভালো করবে সেও লিখে যাবে কয়টা পারলে। তখন আমি সেখানে এই ক্লাস টাইমের ভেতর, অর্থাৎ 9টার মধ্যে, 9টায় ধরো আমাদের ক্লাস শেষ হবে, তো 9টার ভেতরের কমেন্টগুলো আমি পড়বো, আর ওইখানে যে ভালো উত্তর দিবে সে যদি আমাকে বলো যে তুমি কোন শাখায় ক্লাস করছো, আমি সেই শাখায় তোমাকে পুরস্কার পাওয়ার জন্য শাখা পরিচালককে বলবো। আমি যেহেতু অনেক দিন ধরে আছি, তো এই জন্য হচ্ছে আমার কথা শুনবে তারা, আশা করা যায়। আচ্ছা, এইবার পরের দিকে যাই আমরা। এই অংশ, এখান থেকে কিন্তু আমি প্রশ্ন করব, আবারও বলে রাখলাম
এখন আমরা পরে যাব যে যুগ বিভাগটা আমাদের শেষ হলো। এখন আমরা যেটা নিয়ে ছোট্ট করে একটা কথা বলবো সেই জিনিসটা হচ্ছে লিপি। আমরা লিপি নিয়ে কথা বলবো, লিপির পর আমরা আবার যুগ বিভাগে আসব, কিন্তু লিপিটা তোমাদেরকে একটু জানতে হবে। লিপিটা কি? মানুষ তার মনের ভাব প্রকাশের জন্যে যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করে, ধরে নাও যে প্রতীক অথবা যে চিহ্ন মানুষ ব্যবহার করে তার মনের ভাব প্রকাশের জন্য, সেই প্রতীক বা চিহ্নকে বলা হয় হচ্ছে লিপি। আমি মনের ভাবের জন্য যে যদি কোনো বর্ণ ব্যবহার করি সেটা আমাকে ভাষা বানায়, শব্দ বানায়, বাক্য বানায়, কিন্তু যদি কোনো প্রতীক ব্যবহার করি তখন সেটাকে বলা হয় হচ্ছে লিপি। এবার একটুখানি দেখো, এই যে লিপি, লিপিটা আমাদের যে বাংলা লিপিটা, এটা ভারতীয় লিপি থেকে এসেছিল, ভারতীয় চিত্রলিপি। তো এই যে ভারতীয় লিপি, ভারতীয় লিপিটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। আমি তোমাদের বলে রাখছি, ভারতীয় লিপিটা দুই ভাগে বিভক্ত। একটার নাম হচ্ছে ব্রাহ্মী, একটা লিপির নাম হচ্ছে ব্রাহ্মী, আর আরেকটা লিপির নাম হচ্ছে খরষ্ঠী। একটা লিপির নাম হচ্ছে ব্রাহ্মী, আর একটা লিপির নাম হচ্ছে খরষ্ঠী। খরষ্ঠী, তাহলে ব্রাহ্মী লিপি আর খরষ্ঠী লিপি। এখন এই যে ব্রাহ্মী লিপি, এটা আবার তিন ভাগে বিভক্ত। দেখো, একটার নাম হচ্ছে নাগর, একটার নাম হচ্ছে নাগর, আর একটার নাম হচ্ছে সারদা। নাগর, সারদা, আর এরপর হচ্ছে জটিল বা কুটিল। নাগর, সারদা, তারপর হচ্ছে জটিল বা কুটিল। জটিল বা কুটিল। এবার নাগর, সারদা, জটিল বা কুটিল। আর এই জটিল বা কুটিল থেকে যে লিপিটা এসেছে তার নামই হচ্ছে বাংলা। তাহলে এটুকু তোমরা তুলে নিবে এবং আমাকে বলবে যে তোমরা লিখতে পেরেছো কিনা। কমেন্টে লেখো যে তোমরা লিখতে পেরেছো কিনা, খুব দ্রুত লেখো, তাহলে আমি পরের দিকে আগাবো। বলেছি ভারতীয় চিত্রলিপি থেকে ভারতীয় লিপির উদ্ভব, আর ভারতীয় লিপি থেকে বাংলা লিপি এসেছে। ভারতীয় লিপি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ব্রাহ্মী আর একটা খরষ্ঠী। আর ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত, নাগর, সারদা, জটিল। জটিলের অপর নাম কুটিল, আর জটিল কুটিল থেকে যেটা এসেছে সেটাই হচ্ছে বাংলা। হ্যাঁ, লিখছো, গ্রেট। এখন দেখো, এই যে বাংলা জটিল বা কুটিল থেকে আসলো, বাংলা যে জটিল বা কুটিল থেকে আসলো, এই জিনিসটার কারণ হচ্ছে যুক্ত বর্ণ। এটার যে কারণ, যে কারণে জটিল বা কুটিল থেকে আসলো, সেটা হলো যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণ বাংলায় ব্যবহার করা যায়, এজন্য বাংলা জটিল বা কুটিল থেকে এসেছে। দেখো, আমরা যদি একটা শব্দ লিখি, এরকম করে লিখি মুক্ত, তাহলে এখানে আমরা কয় তয় দিয়েছি, এটাকে বলে যুক্ত বর্ণ, এটা ঠিক আছে। কিন্তু যদি আমরা ইংরেজিতে এরকম করে মুক্ত লিখতাম, এমনি মুখ লিখে টি এর নিচে ও দিয়ে দিয়ে তোমাকে বলতাম এটা পড়ো, তাহলে দেখতে তুমি এটা বুঝতেছো না। তাহলে এই যে যুক্ত বর্ণ বাংলায় ব্যবহার করা যায়, এজন্য বাংলা জটিল বা কুটিল থেকে এসছে। এখন আমরা আস্তে আস্তে যেখানে যাচ্ছি সেটা হলো, আমরা শুরুতে নর্মাল কথা বলছিলাম, কিন্তু এখন আমরা ক্লাসের মেইন টার্মসের দিকে চলে যাচ্ছি, যে আমরা আস্তে আস্তে এগুলো নিয়েই, তোমাদের এই যে যুক্ত বর্ণ, বর্ণ, এগুলো থেকে প্রশ্ন আসে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এগুলো প্রয়োজন এরকম না, বিষয়টা হচ্ছে এরকম যে বেসিকের জন্য অনেক কিছু প্রয়োজন হয়। তুমি যখন আমাকে যে টপিকটাই দেওয়া হয়েছে সেটা হচ্ছে সবগুলো সাহিত্যের ব্যাপারে যেন বলি, মধ্যযুগের ব্যাপারে যেন বলি, আবার যেন আধুনিক যুগে তোমাদের রবীন্দ্রনাথ, কাজী নজরুল এগুলোর ব্যাপারেও বলি। তো এইটা যেমন আমাদের বেসিক ক্লাস, তেমনি একটা বিষয় হচ্ছে যে কখনো যদি এই জায়গাগুলো থেকে আসে তখন যেন মিস না যায়। আমাকে যদি আজকে বলা হতো যে আমি সমাস নিয়ে কথা বলবো বা সন্ধি নিয়ে কথা বলবো, আমি সেটা নিয়ে বলতাম, কিন্তু আমি জানি যে এটা নিয়েই আমাদেরকে পথ চলতে হচ্ছে। এটার নাম বেসমেন্ট, বেসিক আর কি। আচ্ছা, আবার বলতেছি, দেখো যে আমাদের বাংলা যে জটিল বা কুটিল রূপ থেকে আসলো, এর কারণ হচ্ছে বাংলাতে যুক্ত বর্ণের ব্যবহার করা যায়। আরেকটা জিনিস দেখো, আমাদের ব্রাহ্মী লিপি, এটা লিখতে হয়, ব্রাহ্মী লিপি লিখতে হয় বাম থেকে ডানে, ব্রাহ্মী লিপি লিখতে হয় বাম থেকে ডানে, আর খরষ্ঠী লিপি লিখতে হয় ডান থেকে বামে, ডান থেকে বামে। তাহলে ব্রাহ্মী লিপি লিখতে হয় বাম থেকে ডানে, খরষ্ঠী লিপি লিখতে হয় ডান থেকে বামে। আমরা যখন বাংলা লিখি, দেখো আমরা যখন লিখলাম এরকম করে বাংলা, এই যে বাংলা লিখলাম, আমরা বাংলা যখনই লিখেছি তখন এদিক থেকে এদিকে গেছি, তার মানে বাম থেকে ডান দিকে গেছি। কিন্তু যদি আমরা এরকম করে আরবি লিখি জাস্ট এভাবে, তাহলে দেখবে আমরা আরবি যখন লিখতেছি তখন আমরা আরবিটা লেখার সময়
আমাদের সুন্দর করে ঠিকঠাক করে এদিক থেকে এদিকে যাচ্ছি। তাহলে এই যে এদিক থেকে এদিকে গেলাম, এই ডান থেকে বামে, এই জিনিসটা হচ্ছে খরষ্ঠী লিপির। তাহলে ব্রাহ্মী লিপি যেখানে লিখতে হয় বাম থেকে ডানে, খরষ্ঠী লিপি লিখতে হয় ডান থেকে, এই ডান থেকে বামে এদিকে। এইবার তোমাকে প্রশ্ন করবে বাংলা কোন লিপির হচ্ছে নিচের কোনটি খরষ্ঠী লিপির অন্তর্গত। তখন তুমি বলবে, যখনই আসবে ধরো বাংলা, মৈথিলি, হিন্দি, আরবি, তখন তুমি আরবি বলে শেষ করবে। ওকে, তাহলে এটাও আমরা দিচ্ছি। আমরা কিন্তু একটু পরেই আবার তোমাদেরকে পরীক্ষা নিব, এখনই তার পরীক্ষা নেওয়ার সামান্য একটু শুরু করব। তবে একটুখানি বলি, দেখো এই লিপির ব্যাপারে আরেকটা জিনিস জেনে রাখবে, যে এই লিপি সেন আমলে লিপির গঠন শুরু হয়, সেন আমলে লিপির গঠন শুরু হয়, আর পাঠান আমলে লিপির গঠন পরিপূর্ণ লাভ করে, পাঠান আমলে পরিপূর্ণ হয়। তাহলে সেন আমলে লিপির গঠন শুরু হয় আর পাঠান আমলে লিপির গঠন পরিপূর্ণ হয়। ওকে, তাহলে সেন আমলে লিপির গঠন শুরু হয় আর পাঠান আমলে তার পরিপূর্ণতা লাভ করে। ওকে, এখন আমরা এই পেজটাও শেষ করলাম। এইবার আমরা এখান থেকে নতুন পেজে চলে গেলাম। আর যদি কারোর কোনোটা লিখতে একটু থাকে, আবার দেখাচ্ছি যে সেন আমল লিখে রাখো লিপির গঠন শুরু, আর পাঠান আমল লিখে রাখো লিপির গঠন পরিপূর্ণতা লাভ করেছে। ওকে, এখন আমরা তোমাদেরকে একটু পুরনো জায়গায় নিয়ে যাই। দেখো আস্তে আস্তে আমরা যে বাংলা সাহিত্য 650 সালে শুরু করেছিলাম, এরপর বাংলা সাহিত্য একে একে এসেছে 1201 সালে, তারপর এক সময় এসেছে 1800 সালে বা 1801 সালে, আর বর্তমানে এখন আছে 2025 সাল। তোমরা এটা জানো যে বাংলা যারা লেখা শুরু করেছিল তারা ছিল বৌদ্ধ ধর্মের, আর বাংলায় যারা নতুন করে এসেছিল তারা ছিল মুসলিম ধর্মের, আর এরপর বাংলা যারা দখল করেছিল তারা ছিল খ্রিস্টান ধর্মের। এই তাহলে তোমরা জানলে যে 3 ধর্মের মানুষ বাংলাতে পরপর এসছে। এখন বৌদ্ধরা যে লেখা শুরু করেছিল আর মুসলমানরা এসেছিল 1204 সালে, তাই এখান থেকে একটা যুগের সৃষ্টি হয়। আর খ্রিস্টানরা 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিল, যদিও তারা 1757-তে এসেছিল। আর এই 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার কারণে এখান থেকে একটা যুগের সৃষ্টি হয়। আর এইটুকু যুগের নাম এটাকে বলা হয় আদি যুগ, এইটুকু যুগের নাম এটাকে বলা হয় মধ্যযুগ, আর লাস্টের এইটুকু যুগের নাম এটাকে বলা হয় আধুনিক যুগ। আধুনিক যুগ। এইবার তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে, তোমরা লেখো তো যে আদি যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ এটা কত থেকে কত, সেটা একটু আমাকে লিখে দেখাও। দ্রুত লিখবে, একটু দ্রুত লিখবে, কারণ আমাদেরকে আবার সামনে যেতে হবে। ও একটু ধীরে বলবো? মেহানি বলছে আমি একটু ধীরে বলি। না, ওইটুকু লেখার ছিল না, তো এই জন্য দ্রুত বলেছি। এখন আমি যেটা বললাম সেটার উত্তরগুলো দাও। সেটা হচ্ছে আদি যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, কত থেকে কত সেটা একটু বলে দাও। এটার উত্তর দাও, এটার উত্তর দাও। একজন বলছে উত্তরা ব্রাঞ্চের কেউ আছো কিনা, মাথার উপর দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি লেখো। হ্যাঁ, আদি 650 থেকে 1200 আদি, এরপর মধ্যযুগ 1201 থেকে 1800। হ্যাঁ, তারপর লিখতে থাকো। 2025 পর্যন্ত কি লিখলে? নীলাদ্রি লিখছে 650 থেকে 2025 পর্যন্ত। ওইটুকু না, বা আমি শুধু বলতে বলেছি যে আদি যুগ কত, আর মধ্যযুগ কত, আর আধুনিক যুগ কত, এইটা কত কত সাল। হ্যাঁ, এই যে জাহান ভালো লিখতেছে 650 থেকে। আশা করি এদের সব কমেন্ট তো দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে যে অর্ধেক অর্ধেক 650 থেকে 2025, এটা তো বেশ কঠিন হয়ে গেল। আমি তো এবার ধরা খাইলাম। হ্যাঁ, এই যে আশিক রহমান একটু সুন্দর করে লিখছে, সে ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছে যে হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল। এখন আমি একটু কথা বলি, এগুলো তোমরা পেরেছো। এখন আমরা আদি যুগের একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম হচ্ছে চর্যাপদ। তোমরা জানো যে তোমাদের কিচ্ছু না, আমি শুধু মেইন কথাগুলো বলে যাচ্ছি, যাতে করে তোমরা যখন শীট হাতে পাবে, আর একটুখানি ব্যাখ্যা করি, যে কোচিংয়েই কোচিং করো না কেন, তুমি যখন শীট হাতে পাবে তখন শুরুতেই দেখবে তোমার সামনে বিশাল এক আলোচনা আছে যুগ বিভাগ নিয়ে, আর তারপর রয়েছে মধ্যযুগের নিয়ে। আমরা যখন ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম সেই সময়ে প্রচুর পরিমাণে এই সব জায়গাগুলো থেকে প্রশ্ন আসতো। পরবর্তীতে এখন যখন মাত্র 15টা প্রশ্ন হয়, তখন এখান থেকে মাঝে মাঝে দেখা যায়। এজন্য এইটা তোমরা যে শীটই হাতে নিবে দেখবে ওইগুলাই আসতেছে। আর তখনই আমি আজকে যেটা
গোছায় লিখে দিচ্ছি। এইটা হলে তুমি ওই চ্যাপ্টারটা না পড়লেও চলবে, ওই চ্যাপ্টারটা তুমি পুরো ক্লোজ করতে পারবে। না হলে তোমাকে খামোখাই প্রায় 15 থেকে 20 পেজ পড়া লাগবে। এজন্য এইটা নোট করে রাখো। হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছো, আমি সবগুলো আল্লাহর রহমতে দেখব, কারণ হচ্ছে যে আমার তো অনেক ফাঁকা সময় আছে, এরপরে ফাঁকা সময় আছে, আমি এইগুলো দেখতে থাকবো। আর একজন লিখেছো 1800 থেকে বর্তমান, এটা না, 1801 থেকে বর্তমান হবে, সে ঠিক করো। আর সর্বশেষ আমি যে পরীক্ষাটা নিব, এগুলো সব তো এখন বলছি, কিন্তু সর্বশেষ পরীক্ষাটা একটু কঠিনভাবে হবে। আমি যেটা করব তোমাদের বলে রাখি, পুরো হোয়াইট বোর্ডে এক একটা জিনিস আমি লিখব, আর আমি যতক্ষণ ক্লাস শেষ করব ওই শেষের আগের কমেন্টগুলোই আমি দেখব। এর কারণ হচ্ছে যে ওর মধ্যেই পুরস্কারটা দিতে হবে। হ্যাঁ, বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, এটা বলেছিলাম যে এইটুকু সময় আমাদের বৌদ্ধরা রাজত্ব করেছে, এইটুকু সময় হিন্দু মুসলিমরা ছিল, এরপর খ্রিস্টানরা দখল করার পর এখন না আমরা বাংলাদেশ করেছি ওইটা। আচ্ছা, এখন দেখো আমরা একটু কাজের কথায় যাই। তোমরা অনেক কমেন্ট করেছো, ধন্যবাদ তোমাদেরকে। এখন আমরা এই যে প্রাচীন যুগে যেটা পড়তে হয় সেটা হচ্ছে চর্যাপদ। আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চর্যাপদ থেকে প্রশ্ন এসেছিল। আর মধ্যযুগে যেটা পড়তে হয় সেটা কয়েকটা বিখ্যাত কবি রয়েছেন, যে বিখ্যাত কবিগুলো কেউ লিখেছেন শ্রীকৃষ্ণ কীর্তন, কেউ লিখেছেন মঙ্গল কাব্য, কেউ বৈষ্ণব পদাবলী, কেউ আরাকান সাহিত্য, এক একজন এক একটা লিখেছেন। আর এইটা তোমাদের যা পড়তে হয় সেটা হচ্ছে এইচএসসি তে যারা আছে, এইচএসসি তে যারা রয়েছেন, অর্থাৎ তোমরা যে গদ্য পদ্যগুলো পড়েছ সেই গদ্য পদ্যগুলো যারা লিখেছেন তারা তো অধিকাংশে আধুনিক যুগের, এজন্য তারা যা যা ছিলেন ওই তাদের ব্যাপারটাতেই। আর আমরা বিখ্যাত কয়েকজন কবি সাহিত্যিক এনে বলবো, তারপর চর্যাপদ। তাহলে আমরা এখন পার্ট পার্ট আগানোর চেষ্টা করি। শুরুতেই আমরা চর্যাপদের ব্যাপারে আসলে সামান্য কিছু কথা বলছি, তোমাদের টাইম লস করব না। কিন্তু চর্যাপদ ধরো এটা একটা পুঁথি, হ্যাঁ, এইটা একটা সুন্দর করে একটা পুঁথি বললাম, চর্যাপদের পুঁথি। আর এইটার আদি নাম শুধু আমি ঘোড়ায় দেখাচ্ছি, তোমরা এভাবেও তুলে নিতে পারো। চর্যাপদের যে রচনা, এই রচনাটা হচ্ছে 650 সালের দিকে। আর এই যে চর্যাপদ, এটা যে আবিষ্কার, এই আবিষ্কার হয়েছিল 1907 সালে, আবিষ্কার 1907 সালে। আর চর্যাপদের যে প্রকাশ, এই প্রকাশটা হয়েছিল 1916 সালে। তাহলে এভাবে তোমরা আমার মতো একটা এই বই আঁকাও, আর এই বইটার নাম মনে করো, এটার নাম দিয়েছি আমরা চর্যাপদ। আর এই চর্যাপদকে আমরা এভাবে সাজাচ্ছি। এখানে লিখলাম ধরো চর্যাপদ। তুমি কিন্তু আর এর বেশি পড়বা না, ঠিক আছে? তুমি যতটুকু আমি লিখবো ততটুকুই পড়বা, এর বেশি আর পড়ো না। তাহলে এটা রচনা করা হয়েছিল 650-এ, আবিষ্কার করা হয়েছিল 1907 সালে, আর প্রকাশ করা হয়েছিল 1916 সালে। এবার রচনাকারী যারা কবি, এই কবিগুলো ছিলেন 24 জন। এটা রচনাকারীর কবি ছিলেন 24 জন। আর এই 24 জনের যে ধর্ম ছিল, তারা ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। আর যে ভাষা তারা ব্যবহার করত সেই ভাষার নাম সান্ধ্য বা আলো আধারীয়, সান্ধ্য বা আলো আধারীয়, আধারীয় এইটা। তাহলে আমি বললাম যেটা হচ্ছে সান্ধ্য বা আলাধারীয় ভাষা চর্যাপদের। আর এখানে এই চর্যাপদে আমরা যদি বলি মোট কবিতা আছে, মোট পদ, এটাতে মোট পদ পাওয়া গেছে হচ্ছে 51টি। কিন্তু প্রাপ্ত পদ সংখ্যা যে কয়টা খুঁজে পাওয়া গেছে, প্রাপ্ত পদ সংখ্যা হলো 46.5টি। এবার সবচেয়ে বেশি কবিতা লিখেছেন, সবচেয়ে বেশি কবিতা যিনি লিখেছেন সেই লোকটার নাম হচ্ছে কান্নুপা। এটা একজনের নাম কান্নুপা, তিনি 13টি কবিতা লিখেছেন। সবচেয়ে বেশি পদ লিখেছেন কান্নুপা, 13টি। এখন রুকাইয়া জাহান বলছে 23 জন পড়েছিলাম বইতে। হ্যাঁ, 23 জন, মতান্তরে 24 জন। আমাদের এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন 23 জন, কিন্তু পরবর্তীতে 1938 সালে একটা বই আবিষ্কার করা হয়, সেই বইটার নাম ছিল তঞ্জুর, আর ওইটা ছিল চর্যাপদের তিব্বতীয় নাম। আর এই তিব্বতীয় নাম যে তঞ্জুর, সেখানে আমরা খুঁজে খুঁজে পেয়েছিলাম। এই জন্য হ্যাঁ, ধীরে ধীরে আমি আবার বলবো, আমি তোমাদের পরীক্ষা নিব বলেছি, তো ওই পরীক্ষা নিতে গেলে একটু পরীক্ষার মতো করে করতে হয়। আমার ক্লাসটা তো
অনেকক্ষণ ধরে হবে না, কিন্তু তারপর হ্যাঁ নামাজ পড়তে যাব, আপনার এই ক্লাস কি পরে পাওয়া যাবে? পরে রেকর্ডিং পাওয়া যাবে তামিম, তুমি তখন রেকর্ডিং করতে পারবে। কিন্তু কিছু বুঝতেছো না, অবশ্যই বুঝবা। এই যে পুঁথিটা বা বইটা যেটা তোমরা পেয়েছো, এটার নাম হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ যখন বাংলা সাহিত্যে রচনা করা হয় তখন 650 সাল। যে কয়জন মিলে রচনা করেছেন তার সংখ্যা 24 জন। যে কবিগুলো রচনা করেছিলেন তাদের ধর্মের নাম বৌদ্ধ, আর যে ভাষায় তারা রচনা করেছিলেন সান্ধ্য আলাধারীয়। আর এই চর্যাপদ যিনি আবিষ্কার করেন, আমি একটুখানি বলি, চর্যাপদ যিনি খুঁজে বের করেছেন, আবিষ্কারক যিনি, এই আবিষ্কারকের নাম হরপ্রসাদ শাস্ত্রী। যিনি চর্যাপদ আবিষ্কার করেছেন তার নাম হরপ্রসাদ শাস্ত্রী। আর যেখান থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার হয়েছে, যেখান থেকে পুঁথি আবিষ্কার করেছেন সেটা হচ্ছে নেপালের রাজদরবার। নেপালের রাজদরবার, এই জায়গা থেকে তিনি পুঁথি আবিষ্কার করেছেন, নেপালের রাজদরবার। তাহলে সোজা বাংলায় বলি, চর্যাপদ নামক যে পুঁথিটার কথা আমরা বলি যে এটা বাংলা সাহিত্যের আদি নিদর্শন, এই আদি নিদর্শনের আবিষ্কারক হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী। নেপালের রাজদরবার থেকে তিনি এটা আবিষ্কার করেছিলেন। আর চর্যাপদে প্রকাশ হয়েছিল তোমরা জানো 1916 সালে, এটা পত্রিকাতে প্রকাশ করা হয় 1916 সালে। আর যিনি প্রকাশ করেছিলেন, প্রকাশক, চর্যাপদের প্রকাশক, সেটা হলো বঙ্গীয় সাহিত্য পরিষদ। বঙ্গীয় সাহিত্য পরিষদ এই নামক যে পত্রিকা, এটা একটা পত্রিকার নাম, এই বঙ্গীয় সাহিত্য পরিষদ চর্যাপদ প্রকাশ করে। এবার চর্যাপদের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল একবার, সেইটা আমি লিখি। এই চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। ওকে, এবার এটা যেমন প্রথম নিদর্শন, তেমনি এটাকে বলা হয় আদি গ্রন্থ। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ, এটাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রবেশদ্বার। আর তোমাদের বলে রাখি, এখন আমি যেখানে আছি, অর্থাৎ আলোচনায় যে জায়গাটায় আছি, এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হবে এইরকম। তুমি তো শুধু ঢাবিতে দিবে তা না, আমি দোয়া করি তুমি ঢাবিতেই চান্স পাও, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য জায়গায় যখন তুমি পরীক্ষা দিতে যাবে, এগুলো তোমাকে ফেস করতে হবে। এই জন্যে তোমরা দেখে রাখো, এটা বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন, আদি গ্রন্থ, বাংলা সাহিত্যের প্রবেশদ্বার, এবং এটাকে বাংলা, এক কথায় বলা চলে যে এই যে আমাদের বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ, এটাও বলতে পারো। বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ হচ্ছে চর্যাপদ। ওকে, তাহলে এই কয়টা একটু বুঝো। তাহলে চর্যাপদ সম্পর্কে আমি সামান্য তথ্য লিখলাম। আর আরেকটার সাথে যোগ করে দেই যে চর্যাপদে সবচেয়ে বেশি পদ লিখেছে কান্নুপা, আর চর্যাপদে একজন বাঙালি কবি আছেন, অনেকেই বাঙালি আছেন। তো চর্যাপদের একজন বাঙালি কবি রয়েছেন যার নাম হচ্ছে ভূসু কুপা। ভূসু কুপা, এটা হচ্ছে একজন বাঙালি কবি রয়েছেন। আর চর্যাপদের যিনি শেষ কবি, একদম শেষ কবি, বা যাকে বলা হয় সবচেয়ে আধুনিক কবি, তার নাম হচ্ছে সরহপা। সবচেয়ে আধুনিক কবি হচ্ছে সরহপা। ওকে, তাহলে এবার এই কয়টা দেখে নাও। এখন একটু বলো তো, তোমাদের লেখা কি শেষ? তোমাদের লেখা শেষ কিনা একটু আমাকে জানাবে, তাহলে আমি অন্য পেজে চলে যাব। তোমাদের লেখা শেষ হলে অন্য পেজে। আর যারা নতুন এসছো বা যারা জয়েন করছো, তারা একটু এটাকে শেয়ার করে দাও। আর যারা পরিচালক মহোদয় রয়েছেন আমাদের ফোকাসের বিভিন্ন শাখার, তারাই হচ্ছে এটাকে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের সাথে আমরাও অনেক কিছু আনন্দের ভাগিদার হতে পারি। নাইম শেখ হাত তুলেছে, তার মানে হ্যাঁ, সে হ্যাঁ জি শেষ, তাহলে আমরা এই অংশতে যাব। তোমাদের আরেকটু বলে রাখি, আমি তো অনেক আগে অ্যাডমিশন টেস্ট দিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, তখন এগুলো আসতো। হ্যাঁ, আর এখন এগুলো কোথায় কোথায় আসে? এখন এগুলো প্রথমত তোমার এগুলো আসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রামে, জগন্নাথে। আর গুচ্ছতে তো লাইন ধরে ধরে আসবে, কারণ গুচ্ছতে তো এইভাবেই চলে। হ্যাঁ, তো তুমি এইগুলো একটু দেখো। আমি কিন্তু আবার পরীক্ষা নিব, তুমি বুঝো, একটু পরেই আবার পরীক্ষা নিব। তখন তুমি, আমি তোমাদের আরো একটা সুযোগ দেই, মানে এটাকে আবার
ই ধৈর্য না, লোভ ধরানো ধৈর্য না। মনে করো যে তুমি যে শাখায় ভর্তি হয়েছো বা যে শাখায় ভর্তি হবে, এখন এটা এখন কোথায় আছে? চর্যাপদ এখন একজন প্রশ্ন করছে চর্যাপদ এখন কোথায় আছে, ইস আমারে কি বিপদে ফেললো। তো চর্যাপদ এইটা এখন রয়েছে নেপালের রাজদরবারে, বলতে এখানে এটা নেপালেই রয়েছে। আর চর্যাপদ মূলত লেখা হয়েছিল তাল গাছের পাতা কেটে কেটে, বুঝছো, তাল পাতায় লেখা হয়েছিল। আর এই তাল পাতাগুলো লম্বাই ছিল 12.5 ইঞ্চি আর প্রস্থ ছিল 1.5 ইঞ্চি। এই তালপাতা মোট পাওয়া গিয়েছিল 69টা। এখন মাত্র 4টা তালপাতা বেঁচে আছে, 4টা তালপাতা। একটা তালপাতা আছে শুধু ইংল্যান্ডের কাছে, আর 3টা তালপাতা রয়েছে নেপালের রাজদরবারে। আর আমাদের বাংলাদেশে যেগুলো আছে সেগুলো সব হচ্ছে যাকে বলে ডামি। আর এই ডামি কি, তোমরা যখন জাতীয় জাদুঘরে যাবে, তো মানে ভার্সিটিতে পড়লে ভার্সিটির সাথেই জাদুঘর, তো জাতীয় জাদুঘরে যে ওই তালপাতাগুলো দেখতে পাবে। আর তালপাতাগুলো দেখলে তোমার মনে হবে যে আচ্ছা, একজন প্রশ্ন করছে আমি কত ব্যাচের ছিলাম, উত্তর না দিয়ে পারছি না। আমার সাথে আইয়ুব খানের সাক্ষাৎ হওয়ার কথা ছিল, বুঝছো, কিন্তু আইয়ুব খান তখন দোস্ত টাইপের আর কি, মানে সেই যে ব্রিটিশ পিরিয়ড শেষ হলো, আমি মানে স্মৃতিতেও এখন আর আসে না, আমি এতটাই বৃদ্ধ হয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে, আমি এইবার এইচএসসি দিয়েছি। ওয়াও, হ্যাঁ তুমি এইবার এইচএসসি দিয়েছো, আমিও অনেক আগে দিয়েছি এইচএসসি। তো হচ্ছে একজন প্রশ্ন করছে আমার বাসা কোথায়। আমার বাসা, আমি আসলে কামলা মানুষ, সারা জায়গায় বাসা, বুঝছো, কোথাও। হ্যাঁ, চর্যাপদ কি বাংলা ভাষাতে? হ্যাঁ, এগুলো সামান্য তথ্য, গ্রেট, ঠিকই ধরছো। এই লাবিবের এটা তো আরো কত 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 যাওয়া যায়। এখন একজন আমার কাছে কি যেন লাস্টে প্রশ্ন করেছে, আমি ভুলে গেলাম, যে কি একটা জানি জানতে চেয়েছে, পরে আমি সেটা অলরেডি ভুলে গেছি। আমার আবার কমেন্টগুলো দেখা লাগে কিনা সেটা ভাবতেছি, এটা তো কাজ হচ্ছে না। হ্যাঁ ওটা না, হ্যাঁ ভাষা, ঠিক আছে ঠিক আছে, পেয়ে গেছি। একজন প্রশ্ন করেছে চর্যাপদের কি শুধু বাংলা ভাষাই ছিল। দেখো একটুখানি দেখাই বা লিখি, চর্যাপদে মোট শব্দ ছিল 2500 মতো, আর এটা 5টা ভাষার ছিল। প্রথম ভাষাটার নাম হচ্ছে অসমী, অসমী। তারপরের ভাষাটার নাম ছিল উড়িয়া, অসমী উড়িয়া। এরপরের ভাষার নাম ছিল মৈথিলি, এরকম করে মৈথিলি। আর তারপরের ভাষাটা হচ্ছে বাংলা, এই বাংলা ভাষা ছিল। আর এরপর ছিল হিন্দি ভাষার শব্দ। মোট এই 5টা ভাষার শব্দ ছিল চর্যাপদে। এতগুলো ভাষা, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি বাংলা ভাষার 60% শব্দ বাংলা ভাষার ছিল। ওই জন্য আমরা এটাকে বাংলা সাহিত্যের পুরোটাই আবার রিভিশন দিব। আল্লাহ কেন এত এত, আমাদের তো অনেক টাইম লাগবে। দেখো তোমরা একটুখানি, আমি পরীক্ষা নিব বারবার বলছি, এইবার এজন্যে আজান দিচ্ছে, একটু বিরতি দিব। কুতুব তোমরা কি বিরতি দাও? আচ্ছা তাহলে ভাই এরা বিরতি দেয় না, ঈশার মাগরিবের সময় দেয়। কিন্তু হচ্ছে তালপাতের পাতা ইংল্যান্ডে নিয়ে গেছে, কারণ ইংল্যান্ডের বুদ্ধিশুদ্ধি ছিল এই জন্য। ওরা এখন এটা কিনতে গেলে, তুমি যদি এখন এই তালপাতাটা কিনতে যাও, তাহলে এটা পুরাতন অ্যান্টিক জিনিস, তো পুরাতন জিনিসের একটা দাম আছে। তো অ্যান্টিকে এখন ধরো তোমার 500 কোটি টাকা দিলে ওই তালপাতা দিবে না, 5000 কোটি টাকা দিলে ওটা দিবে না, কারণ ওটা পৃথিবীর একটা অন্যতম নিদর্শন। তো আমাদেরকে কাজ নাই যে আমরা ওসব নিয়ে আসতে যাবো। তালপাতা আমরা বাড়ি থেকে কেটে আর একটা লিখে ওটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, আমাদেরও তো পুরনো তালপাতা লাগবে না, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা বাদ গেল, তোমাদের এই অংশ শেষ হলো। পরীক্ষা কি এখন শুরু করব না একটু পরে শুরু করব? আচ্ছা বলো তো, পরীক্ষা এখন নিব কিনা, তাড়াতাড়ি বলো, আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে শিগগিরই। দেখো, হ্যাঁ ইংরেজরা চোরের জাতি। আমি একজনের নাম হচ্ছে ফুল পাগলি, চিন্তা করো, তার ফেসবুকের নাম ফুল পাগলি, আর তার উপরের জন লিখছে ইংরেজরা চোরের জাতি, তারা নিয়ে চলে গেছে। একদম সত্যি কথা বলছে, ইংরেজরা আসলেই চোরের জাতি, ঠিক আছে। আর তালপাতার কাহিনী আবার শুনবা, আবার আমাকে দেখো, এইটাকে যদি আমরা বাংলাদেশ মনে করি, ওরা বাস করত এই জায়গায়, ওই যে বৌদ্ধরা যারা লিখছিল তারা এখানে বাস করত। এখান থেকে যখন তাদের আর্যরা তাড়িয়ে দিয়েছিল, তারা চলে গিয়েছিল পাহাড়ে, কারণ এদিকে তো হাওড় বাওড় আর এদিকে হচ্ছে নদী, এই জন্যে ওরা পালিয়ে চলে গিয়েছিল পাহাড় অঞ্চলে। আরো ক্লিয়ার করে দেই তোমাদেরকে, এখন যারা চাকমা মারমা, এরাই হচ্ছে আমাদের সুন্দর সেই তলপাতাগুলো লেখার প্রকৃত লেখক। ওরাই লিখেছিল, পরে আমরা ওদের কাছ থেকে কেড়ে নিয়েছি আর কি। এখন ওরা এইখানে যে কি লিখবে, তখন তো কাগজ নাই। চীনে যে কাগজ আবিষ্কার হয়েছে সেটা তো অনেক পরে, তাই সেই বৌদ্ধরা তালপাতার উপর সুন্দর করে লিখতে। এগুলো তোমাদের লাগবে না, এগুলো বিসিএস এর জন্য লাগবে। একজন বলেছে এখনই পরীক্ষা নেন। পরীক্ষা এখন নিব না, পরীক্ষা নিলে 2টা নিব, এখন ছোট্ট একটা নিব আর এরপর বড় একটা নিব। আমি কিন্তু বলছি তোমাদের পরীক্ষার রেজাল্ট
হবে হচ্ছে কমেন্টের উপর নির্ভর করে। আমার ক্লাস যতক্ষণ চলবে ততক্ষণ যারা কমেন্ট করবে তারা মোটামুটি পারবে, আর কমেন্ট যখনই ক্লাস টাইম শেষ এরপরে তুমি আবার দেখে কমেন্ট করবে, ওর মধ্যে আমি নাই। কথা বুঝছো? তাহলে এখন আমরা পরীক্ষার মধ্যে দিয়ে চলতেছি আর কি, দেখা যাক কি হয়। এবার আসো প্রথমে এক্সাম 1, মনে রাখো এটা হচ্ছে এক্সাম 1। তুমি লেখার জন্য রেডি হও। এক্সাম 1 কিসে লিখবে? কমেন্টে লিখবে, কমেন্টে লেখার জন্য রেডি হও এক্ষুনি কিন্তু। তাহলে এক্সাম 1 1 নাম্বার প্রশ্ন, লিপির গঠন কোন আমলে শুরু হয়? লিপির গঠন, আমি গ্যাপ রাখছি, লিপির গঠন শুরু হয়, লিপির গঠন শুরু হয় গ্যাপে কি হবে? কোন আমলে লিপির গঠন শুরু হয়, অর্থাৎ কোন আমলে লিপির গঠন শুরু হয়। প্রশ্ন নাম্বার 2, প্রশ্ন নাম্বার 2 হচ্ছে কত শতকে, কত শতকে বাংলা সাহিত্য শুরু হয়েছিল? কত শতকে বাংলা সাহিত্য শুরু হয়েছিল? শুরু হয়েছিল। এবার 2 নাম্বার, কত শতকে বাংলা সাহিত্য শুরু হয়েছিল। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে চর্যাপদে, চর্যাপদে সবচেয়ে বেশি পদ কে লিখেছেন? চর্যাপদে সবচেয়ে বেশি পদ কে লিখেছেন? সবচেয়ে বেশি পদ কে লিখেছেন? এইটা তুমি আগে উত্তর লিখে রাখো, পরে সেন্ড করবে। এবার হচ্ছে 4 নাম্বার, 4 নাম্বার প্রশ্ন হলো যে চর্যাপদের প্রকাশ কত সালে? চর্যাপদের প্রকাশ কত সালে? কত সালে চর্যাপদ প্রকাশিত হয়? এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। এখনই না, এখনই না, উত্তর কিন্তু ভুল যাচ্ছে, আমি দেখতেছি মাতব্বরি করে ভুল উত্তর দিচ্ছ। এবার 5 নাম্বার, 5 নাম্বার হলো চর্যাপদের কতটি পাতা নেপালে আছে? চর্যাপদের কতটি পাতা? কতটি পাতা মানে হচ্ছে তাল পাতা। কতটি তাল পাতা নেপালে আছে? আমি কিন্তু মুখে বলেছি, এটা আমি লিখিনি। তাহলে চর্যাপদের কতটি পাতা নেপালে আছে? এইবার এই 5টা প্রশ্নের উত্তর একসাথে লেখো। না না, পরীক্ষা নিব, আরো নিব, আরো 2টা পরীক্ষা নিব, তোমাদের 3টা পরীক্ষা মিলে হবে। মুবাশশিরা জান্নাত একটু পরে নিব কেন? হ্যাঁ, এক্সাম 1 দেখছো কুলসুম আক্তার কুসুম, কুসুম লিখেছে সুন্দর করে। আমি একটা উত্তর চাই নাই, 5টা উত্তর দিবে, 5টা উত্তর দিবে। 5টা উত্তর দিলে এগুলোর আলোকে ও কমেন্ট সিলেক্ট করে রাখবে, এবং তারপর ওখানে অলরেডি লাইক দিচ্ছে, ও খুঁজতেছে যে কয়টা পারছো। আর যে ফার্স্ট হবে সে পরবর্তীতে আমি তার কমেন্টের উত্তর দিয়ে আসলে তুমি কোন শাখায় আছো সেটা আমাকে বলবে, আর আমি ওই শাখার পরিচালককে তোমাকে পুরস্কৃত করার জন্য বলবো। আর এটা একজন পাবে না, শাখা অনুযায়ী আলাদা আলাদা পেতে পারো, কারণ আমরা ওরিয়েন্টেশন ক্লাসে তোমাকে দিতেই পারি পুরস্কার দেওয়া, কোনো ব্যাপার ফোকাসের জন্য। আচ্ছা এবার, হ্যাঁ ঠিক আছে, লিখতেছো লিখতেছো, ভালো কথা। এরপর আমরা কিন্তু যখন কবি সাহিত্যিকে আসব, প্রাপ্তি ভালো লিখছে, রিনি ভালো লিখেছে, তাহিদুল ইসলাম বাবু ভালো লিখছে, ওয়াও, কিন্তু কারেক্ট হতে হবে ভাই, কারেক্ট হতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে পরীক্ষা এক্সাম একটা শেষ হলো, এবার আরেকটু মনোযোগ দাও। আমরা আরেকটা এক্সাম নিব, কিন্তু আরেকটা টপিক পড়ানোর পরে আরেকটা ছোট্ট একটা টপিক আমরা পড়াবো। আর এইটা, এই এক্সামটা তো একটু কঠিন হলো, পরের এক্সামটা হয়তো একটু সোজা হবে। মোট 3টা এক্সাম আমরা এখানে নিব। ওকে, পরের লাইনে চলে গেলাম, ধন্যবাদ। এবার দেখো আমরা সেই যুগ বিভাগে গেছিলাম, এবার আসো মধ্যযুগের কয়েকটা জিনিসের দিকে আমি যাব। মধ্যযুগের সামান্য কয়েক মিনিটের দিকে যাব, একটু খেয়াল করো। মধ্যযুগের যিনি শ্রেষ্ঠ কবি, এখন সব মধ্যযুগ নিয়ে কথা চলছে, মধ্যযুগের যিনি শ্রেষ্ঠ কবি তাকে আগে চেনো। এটা অনেকবার অ্যাডমিশন টেস্টে এসছে, অনেকবার, যে মধ্যযুগের শ্রেষ্ঠ কবিকে। আমি কিন্তু এখান থেকে আবার পরের পরীক্ষাটা নিব, কারণ আমি অনেক কিছু বলবো এখানে। তাহলে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি যিনি, তার নাম ভারতচন্দ্র রায়গুণাকর। একটু কষ্ট করে লেখো, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। আমরা প্রাচীন যুগ থেকে একটা পরীক্ষা নিলাম, মধ্যযুগ থেকে আর একটা পরীক্ষা নিব, আর আধুনিক যুগ থেকে আর একটা পরীক্ষা নিব। তাহলে আল্লাহ রহমত করলে আমাদের এই পরীক্ষা 3টা শেষ হলে তোমরা অনেকগুলো মানুষ পুরস্কার পাবে। আর যদি আমি একটু ফোকাসের সাথে কথা বলে পুরস্কারের পরিমাণটা আরো একটু ভালো করতে পারি, ধরো অনেক বড় মাপের করতে পারি, তাহলে একটু সুবিধা হলো আর কি। ওকে, তাহলে এবার পরের লাইনে যাচ্ছি, যে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হলেন ভারতচন্দ্র রায়গুণাকর।
তাহলে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। এবার মনোযোগ দাও, এই ভারতচন্দ্র রায়গুণাকর তিনি হলেন অন্নদামঙ্গলের একমাত্র কবি। অন্নদামঙ্গলের একমাত্র কবি, তিনি হলেন অন্নদামঙ্গলের একমাত্র কবি। তিনি জমিদার পুত্র ছিলেন, ইনি জমিদার পুত্র ছিলেন, জমিদার পুত্র। ইনি কৃষ্ণনগর রাজসভার সভাকবি ছিলেন, কৃষ্ণনগর রাজসভার সভাকবি, কৃষ্ণনগর রাজসভার সভাকবি ছিলেন। এরপর এই লোকটা তিনি মধ্যযুগের শ্রেষ্ঠ কবি তো জানো। এরপর বললাম রাজা কৃষ্ণচন্দ্র, রাজা কৃষ্ণচন্দ্র তাকে রায়গুণাকর উপাধি দেন, রাজা কৃষ্ণচন্দ্র তাকে রায়গুণাকর উপাধি দেন, রাজা কৃষ্ণচন্দ্র তাকে রায়গুণাকর উপাধি দেন। আর তিনি মধ্যযুগের নাগরিক কবি, তিনি মধ্যযুগের নাগরিক কবি, নাগরিক কবি এবং বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। মধ্যযুগের নাগরিক কবি, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। আর তিনি 1760 সালে মৃত্যুবরণ করেন, তিনি 1760 সালে মৃত্যুবরণ করেন, যেটা ছিল পলাশীর যুদ্ধের 3 বছর পর। এই ভারতচন্দ্র রায়গুণাকরের বিখ্যাত উক্তি রয়েছে, উক্তি হলো 1 নাম্বার, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটাও তোমাদের অ্যাডমিশনে আসা প্রশ্ন, অ্যাডমিশনে এসেছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তোমরা এখনো পরীক্ষা দিচ্ছ কেন? এখন এইগুলা লেখো, এইগুলা না লিখলে চলবে না, ঠিক আছে? আচ্ছা, একজন সাইফুল হাসান লিখছে যে আমি এখনো বুঝতেই পারলাম না, দেখো তোমাদেরকে, হ্যাঁ গোপাল ভাঁড়ের রাজা, আল্লাহ তুমি তো খুব ভালো লিখছো, আরোহী জান্নাত, সেটা হলো সাইফুল ইসলাম লিখছে আমি এখনো ধরতে পারলাম না, আমি এখন মধ্যযুগে আছি ভাই। এই যে দেখো মধ্যযুগ, আজকে আমাকে যা বলা হয়েছে, অবশ্যই তোমাদেরকে কালকে নোটিস করা হয়েছিল যে কি টপিকের উপর আমি ক্লাস নিব, এবং এটা হচ্ছে বেসিক ফাউন্ডেশন। তোমাকে যেন এর বাইরে অবশ্যই যেন মানে প্রাচীন যুগ আর মধ্যযুগ আধুনিক যুগ তুমি এইটুকুই পড়বা, এর বাইরে আপাতত যাবেন না। আর হচ্ছে হ্যাঁ, এখনো কিছু মানুষ পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা হবে মোট 3টা, আশা করি তুমি ভালোভাবে সামলাবে। এবার একটা তো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আর একটা আছে, সেটা হচ্ছে মন্ত্রের সাধন, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এটাও তোমার কাছে আসতে পারে, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। তাহলে এটা তার বিখ্যাত উক্তি, এইটুকুর বেশি তুমি আর এই লোকটাকে নিয়ে পড়বে না। এখন পরে আমি যখন পরীক্ষা নিব তখন আমি হয়তো তোমাকে বলবো তিনি কোন রাজ্যের সভাকবি ছিলেন, অথবা আমি বলবো যে তিনি একমাত্র কোন মঙ্গল কাব্যের কবি ছিলেন, আর ঠিক সেই সময় তোমাকে তার উত্তর দিতে হবে। আর উত্তর দিলেই তুমি খুব সুন্দরভাবে পরবর্তীটা ঠিক করতে পারবে। ওকে, তাহলে আমরা এই অংশটা শেষ করলাম। তোমাদের কি লেখা শেষ? একটু কমেন্ট করো ভাই, লেখা শেষ হলে আমরা পরের দিকে যাব। এখন পরীক্ষা দিও না, এখন মহুয়া ইসলাম, এখন পরীক্ষা তো আগেরটা হয়ে গেছে রে ভাই, এখন হচ্ছে ওই পরীক্ষা দিতে যে পরের পরীক্ষা আবার লস করবা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। রাজা কৃষ্ণচন্দ্রতে, হ্যাঁ গোপাল ভাঁড় ছিল, ঠিক আছে, জি শেষ। ওকে, নাসরিন সুলতানা ভালো করেছে। ওকে, তাহলে এটা গেছে, এটা হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, বুঝছো? মধ্যযুগের শ্রেষ্ঠ কবি মনে রাখো। কিন্তু আমরা যদি বলি মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি, এইবারই প্যাচটা লাগলো। মধ্যযুগে যিনি শ্রেষ্ঠ মুসলিম কবি, শ্রেষ্ঠ যিনি মুসলিম কবি ছিলেন তার নাম হচ্ছে আলাওয়াল। তাহলে মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি এটা হলো আলাওয়াল, আলাওয়াল। ওকে, এবার দেখো আলাওয়ালের বিষয়ে। আলাওয়ালের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আলাওয়ালের বাড়ি চট্টগ্রাম।
আর আলাওয়াল 17 শতকের কবি। আলাওয়ালের বাড়ি চট্টগ্রাম, আর 17 শতকের তিনি হচ্ছেন কবি। আমি তোমাদের আজকের একদম আবার মনে করিয়ে দেই, যাদের প্রথম দিকে ক্লাসে যারা ছিল না তাদের মনে করিয়ে দেই যে তোমরা জানো যে তোমাদের প্রত্যেকটা শিটে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ থাকবে, কিন্তু তোমরা এটা জানো না যে মধ্যযুগ, আধুনিক যুগ ওই যে ক্লাস তোমাকে নেওয়া হবে, ওই ক্লাসে তোমাকে আসলে মধ্যযুগ, আধুনিক যুগ পড়ানোর কোনো সুযোগ থাকবে না, বা কেউ পড়াবেও না। অনেকে আছে তোমাকে এটা টাচই করবে না। তো আমরা এই কারণে ফাউন্ডেশন এটা দিয়েছি যে তুমি এইটার মাধ্যমে একটা নোট রেখে দিবে। এটা হচ্ছে আজকে তোমার ক্লাস নোট, আর আজকের নোটটা রেখে দিবে, দিয়ে তোমার পড়ালেখা শুরু হলো। মনে করো প্রাচীন যুগের চর্যাপদে কয়েকটা তথ্য দিয়েছি, মধ্যযুগে কয়েকটা দিচ্ছি, আধুনিক যুগে কিছু মানুষ দিব। এরপর আমি তোমাকে সোনার তরীর ব্যাপারটা, অথবা অপরিচিতা, অথবা আমার পথ, অথবা বিদ্রোহী, এগুলোতে আমরা আস্তে আস্তে নিয়ে যাব। ওকে, ঠিক আছে। আর একজন প্রশ্ন করেছিল একটু আগে যে বিদ্রোহী কবি, তোমাদেরকে এক বাক্যে ক্লিয়ার করি। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর, আর আধুনিক যুগের প্রথম বিদ্রোহী কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত, আর বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ বিদ্রোহী কবি হলেন কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ওকে, এখন দেখো, আলাওয়ালের বাড়ি চট্টগ্রাম, তিনি 17 শতকের কবি। আর এই আলাওয়ালের জন্ম তো চট্টগ্রামে উনি জোবরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এই জোবরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আর আলাওয়ালের প্রথম যে রচনাটা, প্রথম রচনা এবং যেটাকে বলে শ্রেষ্ঠ রচনা, প্রথম বা শ্রেষ্ঠ যেটা, সেটার নাম হচ্ছে পদ্মাবতী। তোমাদের অ্যাডমিশন টেস্টে আসবে বিভিন্ন জায়গায় যে পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতাকে, পদ্মাবতী, তখন তুমি বলবে আলাওয়াল লিখেছেন পদ্মাবতী। ওকে, এবার আরো কয়েকটা আছে, শুধু যে পদ্মাবতী তা না, তিনি একটা বই লিখেছিলেন যার নাম ছিল তোহফা, অন্যান্য রচনা, অর্থাৎ আরো যে রচনাগুলো রয়েছে আলাওয়ালের, তাহলে একটা ছিল হচ্ছে তোহফা, একটা ছিল সপ্তপয়কর, এরকম করে সপ্তপয়কর, আর একটা তিনি লিখেছিলেন পদাবলী, এইরকম নামে, সপ্তপয়কর, পদাবলী। আর হচ্ছে আর একটা লিখেছিলেন রাগ তাল, তারপর হচ্ছে নামা, আর একটা বই লিখেছিলেন সেকান্দার নামা, এগুলো। তাহলে রাগ তাল নামা, সেকান্দার নামা, পদাবলী। আর হলো এই আলাওয়াল প্রথমে ছিলেন একজন সৈনিক, তারপরে আলাওয়াল ছিলেন একজন দারোয়ান, আর এরপরে আলাওয়াল ছিলেন একজন সভাকবি। তাহলে একে তো সৈনিক, দারোয়ান, সভাকবি, এইগুলো ছিল আলাওয়ালের পেশা। তিনি এই কাজগুলো করতেন, পাশাপাশি যখন সভাকবি হলেন তখন তিনি কাব্য রচনা শুরু করে দিলেন। এখন বলো, লেখা কি শেষ হয়েছে কিনা? তোমরা জানলে অবাক হবে, একবার বিসিএস এ প্রশ্ন হয়েছিল একটা, যেটা তোমাদের আর কয়দিন পরেই করা লাগবে। বিসিএস এ প্রশ্ন হয়েছিল তাম্বুল রাতুল হইল অধর পরশে, এই তাম্বুল রাতুল হইল অধর পরশে, এখানে তাম্বুল শব্দের অর্থ কি? তখন তোমরা বলেছিলে তাম্বুল মানে হচ্ছে পান, 1 তারিখে শুরু করতেন, 1 তারিখে না, আমরা তো 5 তারিখে শুরু করব। হ্যাঁ, সৈনিক, দারোয়ান, সভাকবি। ঠিক আছে জি, শেষ। তাহলে এবার আমরা পরের দিকে যাচ্ছি। এইবার একটা ছোট্ট বিষয় বলি, তারপর পরীক্ষা নেওয়া শুরু করব। ছোট্ট বিষয়, প্রথম ছোট্ট বিষয় হচ্ছে যে একটা আছে টপ্পা গান, এরকম করে টপ্পা গান নামক একটা জিনিস আছে। এই টপ্পা গানের যিনি জনক তার নাম রামনিধি গুপ্ত। টপ্পা গানের জনক হচ্ছে রামনিধি গুপ্ত। আর এই রামনিধি গুপ্তকে ডাকা হতো নিধু বাবু নামে, রামনিধি গুপ্ত, নিধু বাবু। আর এই টপ্পা গান কিসের গান? এটা হচ্ছে মানুষের গান। মানুষকে নিয়ে প্রথম যে গান লেখা হয়েছিল সেটা টপ্পা গান। একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল টপ্পা গানের জনক কে? তার অ্যান্সার ছিল নিধু বাবু। আমি কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য রেডি হচ্ছি, তোমরা নিশ্চিত বুঝতে পারছো। যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা বুঝতেই পারছো যে এই টপিকগুলো শেষ হলেই সেকেন্ড পরীক্ষা, আর তারপর আধুনিক যুগে তোমাদের যে জিনিসগুলো দরকারি সেগুলো বলার পরেই আমরা থার্ড পরীক্ষা নিব, তারপর হচ্ছে শেষ হবে। বাংলা ইংরেজি বই দিবেন কই? হ্যাঁ, সব শীট তো তোমাদের দেওয়া হবে, হ্যাঁ নিধুবাবু লিখছো, ঠিক আছে, অশেষ ধন্যবাদ। এইবার
তোমরা কি জানো যে টপ্পা গানের মতো আরেকটা গান আছে যার নাম পাঁচালী গান? আরেকটা গান আছে যার নাম হচ্ছে পাঁচালী গান। পাঁচালী গান আর হচ্ছে পাঁচালী গানের যিনি জনক, পাঁচালী গানের জনক হচ্ছে দাশরথী রায়। পাঁচালী গানের জনক দাশরথী রায়, দাশরথী রায়। আর আমাদের এই যে টপ্পা গান, টপ্পা গানের উৎপত্তি হয়েছিল পাঞ্জাবে। টপ্পা গানের উৎপত্তি ছিল হচ্ছে পাঞ্জাব নগরীতে, পাঞ্জাব নগরীতে। আর পাঁচালী শব্দের অর্থ হচ্ছে কাহিনী। পাঁচালী শব্দের অর্থ কাহিনী। পাঁচালী শব্দের অর্থ কাহিনী। এবার আর একটা জিনিস তোমাদের বলি, কবি গানের যিনি জনক ছিলেন, কবি গানের জনক, কবি গানের জনক, এই কবি গানের জনকের নাম হচ্ছে গোজলা গুই। গোজলা এরপরে হচ্ছে গুই, খুবই সুন্দর নাম না গোজলা গুই? শুনলেই মনটা ভরে যায় যে কবি গানের জনক গোজলা গুই। আর একটা আছে পুঁথি সাহিত্যের জনক। পুঁথি সাহিত্য, এটা মধ্যযুগে ছিল, তাহলে পুঁথি সাহিত্যের জনক আরেকজন ছিলেন। সেই পুঁথি সাহিত্যের জনকের নাম হচ্ছে ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের জনক হলেন ফকির গরিবুল্লাহ। যখন তুমি বড় হবে এবং পড়ালেখা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, এরপর যখন আবার তুমি অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়বে, তখন দেখবে ওই সময়ে তুমি আবার এগুলো অনেক বড় বড় করে শুনবে। তখন তোমাকে ক্লাসে বড় বড় টিচাররা এসে টপ্পা গান নিয়ে অনেকক্ষণ কথা বলবেন, কবি গান নিয়ে অনেকক্ষণ কথা বলবেন, এইগুলো আর কি। ঠিক আছে, তাহলে এবার আমি একটুখানি বলতেছি কি কি করলাম আমরা এখানে। কয়েকটা জিনিস জানলাম। এক হচ্ছে টপ্পা গানের জনককে, টপ্পা কিসের গান, টপ্পা গানের জনকের ক্ষুদ্র নাম কি, তিনি কোন শহরের গান, পাঁচালী গান, পাঁচালী শব্দের অর্থ কি, আর তারপর কবি গানের জনককে আর পুঁথি সাহিত্যের জনককে। এবার আরেকটা জিনিস লিখি, সেটা হচ্ছে লোকসাহিত্য। এই লোকসাহিত্য একে ইংরেজিতে যে বলা হয় সেটা হচ্ছে ফোকলোর। FOLKLORE, ফোকলোর মানে লোকসাহিত্য। এটাও আমি দেখেছি আমাদের যখন ওই প্রশ্ন সলভ করতে দেয়, আর তখন বিগত সালের প্রশ্নগুলো যখন দেখি, তখন মাঝে মাঝেই দেখি যে এগুলোও চলে এসেছে এবং তখন আমরা সেগুলোর আলোকে কথা বলতে থাকি। এইবার আমি তোমাদেরকে সেকেন্ড এক্সাম নেওয়া শুরু করব। তোমরা দ্বিতীয় এক্সাম দেওয়ার জন্য রেডি কিনা একটু কমেন্টে লেখো। আর একটু যারা শেয়ার করনি একটু কাইন্ডলি শেয়ার করে দাও, কেউ না কেউ কোনো না কোনো কাজে লেগে যাবে, এজন্য আর কি। হ্যাঁ, ফোকলোর। এখন লেখো যে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য তৈরি কিনা, পরীক্ষা দেওয়ার জন্য তৈরি কিনা। পরীক্ষায় সব যে কমন বাঁধে তা না, বাইরে থেকেও দুটো একটা বাঁধতে পারে। ঠিক আছে, আমাদের বরিশাল শাখা থেকে একজন পুরা সব নোট করে ঠাস করে মারি দিছে। এটা কোনো কাজ হয়েছে ভাই? তুমি নকল করার জন্য উৎসাহ দিয়ে দিছো সবাই রে, এটা কি ধরনের কাজ করলে? বরিশালে আমি গত ক্লাস নিতে গেছিলাম স্পেশাল ব্যাচে, অবশ্যই আমি বরিশালে আবার যাই, তোমারে আমি খুঁজে বের করবো। দাঁড়াও, কমেন্ট আমি দেখতেছি যে তুমি দেশ ও জনগণের জন্য এই কাজ শুরু করছো, তাই না? ঠিক আছে, তাহলে পরীক্ষা দেওয়ার জন্য যদি রেডি হও, তোমরা কিন্তু মেন্টালি তৈরি থাকবা। সেটা হচ্ছে যে মোটেও তোমাদের সব কমন বাঁধবে তা নাও হতে পারে, কথা বুঝছো? ওকে, এইবার কমনের বাইরেও চলে যেতে পারো। তাহলে পরীক্ষা এক্সাম এখন শুরু হচ্ছে, এক্সাম 2। আমরা এখন সেকেন্ড এক্সামে চলে যাচ্ছি, আর এরপরে আধুনিক যুগ থেকে থার্ড এক্সাম দিব, এক্সাম 2। শর্ত তো তোমাদের মনে আছে, শর্তটা হচ্ছে সমস্ত উত্তর একসাথে দিতে হবে। তার মানে তুমি একটা একটা করে উত্তর দিবে না, কারণ আমি সবখানে তো ওইভাবে পরীক্ষা নেওয়া যায় না, এজন্য সমস্ত উত্তরগুলো একসাথে দিবে, তখন আমরা হবে। হ্যাঁ, নিধুবাবুর আর রামনিধি গুপ্ত, রামনিধি গুপ্তর আসল নাম হচ্ছে নিধুবাবু, রামনিধি গুপ্তর আসল নাম হচ্ছে নিধুবাবু। ঠিক আছে, আমার বাড়ি তো একজন বলেছে আমার বাড়ি কোথায় জানি নোয়াখালী না কি যেন বলছে, তা আমার না খারাপ লাগছে বুঝছো, মনের মধ্যে মানে মানুষকে কষ্ট দেওয়ার অনেক উপায় আছে, এটাও একটা উপায়। কারো জেলা যদি কেউ চেঞ্জ করে দেয় তাহলে মনের মধ্যে খুব খারাপ লাগে। আর একজন বলছে আমার বাড়ি হচ্ছে দিনাজপুর। আচ্ছা, এটা কি হলো? আমার বাড়ি নিয়ে তোমরা টানাহাসরা করতেছো কেন? উত্তেজিত 26। আচ্ছা ঠিক আছে, রেডি রেডি রেডি। হ্যাঁ, আমাদের এক টিচার আছেন, তিনি খালি রেডি 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 করেন, তো সেরকম আর কি। হ্যাঁ, বরিশালের সবাই রেডি, ইব্রাহিম বরিশালের সবাই রেডি। ঠিক আছে, ইব্রাহিমটাই খুঁজবো আমি। হ্যাঁ, এখন 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে
প্রথম যে প্রশ্নটা হলো সেই প্রশ্নটা হচ্ছে মধ্যযুগের প্রথম কবি কে? মধ্যযুগের প্রথম কবি কে? এটা হলো প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আরাকানের বর্তমান নাম কি? আরাকানের বর্তমান নাম কি? এটা হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কে করেছেন? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে উক্তিটি কে করেছেন? এবার 4 নম্বর, মধ্যযুগের শেষ কবি কে? মধ্যযুগের শেষ কবি কে? 5 নম্বর হলো টপ্পা গানের উৎপত্তি কোথায়? টপ্পা গানের উৎপত্তি কোথায়? ওকে, তাহলে এবার প্রশ্নগুলোর উত্তর দাও। না পারলে পাশে লিখে দিবে পারলাম না, তারপরেও দিবা। তাড়াতাড়ি উত্তর দাও। মহা প্যাচে পড়ে গেছে, তাই না? একটাও কমন বাঁধে নাই, কি যে জ্বালাই পড়ছে। ইস, হ্যাঁ, কমন বাঁধতেছে না। দেখো, তুমি তো খালি 2টা লিখছো। এই যে ভালো ছেলে নাসরিন সুলতানা ভালো লিখেছে। আলামিন তো ভালো লেখে। আলামিনেরটা একটু করো তো, হচ্ছে সি মোড দাও তো। আলামিন কি লিখছে? আলামিন 2টাই লিখছে নাকি? হ্যাঁ, ওর পরে আর সি মোড নাই। ইস, হ্যাঁ, এখানেই তো পরীক্ষা, মানে এটাই। বাবা, ফুলকুমারী 5টাই উত্তর দিয়েছে এবং আল্লাহ জানে তার কয়টা ভুল গেছে। কিছু একটা হচ্ছে আর কি। ওকে, রাখাইন, হ্যাঁ ভালো লিখতেছ। রাখাইন পাঞ্জাব, ওয়াও, ঠিক আছে। তোমরা তো স্মার্ট আছো ভাই। তোমরা তো একজন লিখছে 2 নম্বর পারি না, 3 নম্বর পারি না, তবে 4 নম্বরও পারি না। খুব ভালো হয়েছে। এখন দেখো, এটা তোমাদের ধরো, এটা দয়া করে আমার উপর রাগ করো না। আমি আসলে তোমাদেরকে ঠকানোর জন্য বলিনি, কিন্তু এমনিতে আমার সাইড প্রশ্ন করতে মনে হইলো যে একটুখানি দেখি এদের আসলের মানে ভেতরের বেসটা কেমন সেটা দেখলাম। আচ্ছা, মধ্যযুগের প্রথম কবি অলরেডি উত্তর দিয়ে ফেলেছো যারা, তাহলে এখন তো আমি টাইম কয়টা বাজে? এখন হচ্ছে 8:40। আমি 8:40-এ উত্তর দিয়ে দিচ্ছি। মধ্যযুগের প্রথম কবি হচ্ছে চণ্ডীদাস। আমি দেখলাম বেশ কয়েকজনের হয়েছে। আর এই চণ্ডীদাস হচ্ছেন আমাদের সম্মানিত যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থ রয়েছে তার কবি। আরাকানের যে বর্তমান, এটা হচ্ছে চট্টগ্রাম। আরাকানের বর্তমান চট্টগ্রাম। তোমরা যারা রাখাইন লিখছো, কেমন যেন লিখছো, তবু আরাকানের বর্তমান নাম হচ্ছে চট্টগ্রাম। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটার উক্তি কে করেছেন আমি সেটা জানতে চেয়েছি। যিনি বলেছেন আমি তা জানতে চাইনি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটার উক্তিকারী হচ্ছে ঈশ্বরী পাটনি। এমন একজন মানুষ, এমন একটা চরিত্র, ঈশ্বরী পাটনি। যদি এখানে কোনোদিন প্রশ্ন আসতো যে লিখেছেন কে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা লিখেছেন কে, তখন তুমি বলতে ভারতচন্দ্র রায়গুণাকর। আর মধ্যযুগের শেষ কবিকে এইটা তোমরা পারছো। আমি মানে অসাধারণ মজা লেগেছে আমার, যে মধ্যযুগের শেষ কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। তার মধ্য দিয়েই মধ্যযুগের কাহিনী শেষ হয়েছে। আর টপ্পা গানের উৎপত্তি হচ্ছে পাঞ্জাবে। ওকে, তাহলে আমি তোমাদের কাছে দুঃখিত যে তোমাদেরকে আমি 2টা প্রশ্নে কনফিউজড করেছি। এক হচ্ছে মধ্যযুগের প্রথম কবি, আর এক হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আর যেহেতু আমি আলাওলের জন্মস্থান চট্টগ্রাম বলেছিলাম, তাই আমি ভেবেছিলাম যে তোমরা বুদ্ধিশুদ্ধি দিয়েও অন্তত চট্টগ্রামে ঠিকঠাক করতে পারবে। একটাও হয়নি, এতে মন খারাপ করার কোনো দরকার নেই। একজন ভালো লিখেছে, সে লিখেছে আরাকানের বর্তমান মায়ানমার। হ্যাঁ, আরাকানের মায়ানমারের অল্প একটু আছে। 5 নম্বর পাঞ্জাব, গ্রেট। তাহলে এইটাকে
তোমরা বাদ দাও এটাকে, ওই অত সিরিয়াস এক্সাম ধরো না। প্রথমটা ধরেছো, ভালো করেছো। এবার আমরা আধুনিক যুগে কয়েকজন স্পেশাল মানুষ নিয়ে কথা বলবো, আর তারপরে আমরা আমাদের ক্লাসে অলরেডি মোটামুটি শেষের দিকে চলে এসেছি। এই জন্য আমরা এখন আধুনিক যুগের হালকা পাতলা কথা বলবো, আর তারপর আমরা আমাদের আর একটা দিয়ে শেষ করব। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো তো, আমি যে এইসব আজে বাজে প্রশ্ন করলাম তোমাদের কি রাগ হয়েছে সেটা একটু জানাও তো কমেন্টে, যে জাস্ট একটু ঘুরাই দিছিলাম আর কিছু না। মন খুব ভালো লিখেছে, সে এখন সবগুলো লিখে দিয়েছে। স্যার বরিশাল কেমন? ইব্রাহিম যথারীতি আবার প্রশ্ন করেছে। আমার তো মনে হচ্ছে ইব্রাহিমের সাথে দেখা না করলে একটা ঝামেলায় পড়ে যাব। তারপরেও হ্যাঁ, ইব্রাহিমের সাথে দেখা করা লাগবে। বরিশাল আমার ভাল লাগছে, কিন্তু আমি হচ্ছে খুবই, আমি যখন যদি তোমার সত্যিকারের কাহিনীটা বলি তাহলে তোমার মন খারাপ হইতে পারে, কিন্তু আমি সেদিকে আসলে যাচ্ছি না। আমি যেদিন বরিশালে গেছিলাম, সত্যিকারের কাহিনীটা হচ্ছে যে একটা রিক্সাওয়ালার সাথে ঠিক করলাম যে বাস স্ট্যান্ড থেকে আমাকে কোচিংয়ে নিয়ে যাবে, ওইখানে কি নাম জানি আমাকে বলেছিল। পরে তার সাথে ঠিক করেছিলাম 30 টাকা, সম্ভবত 30 টাকা। পরে তার কাছে খুচরা ছিল না, তাই আমি যখনই নেমে পড়লাম রিক্সাটাও চলে গেল আর কি। তো পরে দূরে যে, অনেক দূরে যে সে বলে খুচরা নাই আর কি। তখন আমি খুবই মন খারাপ হয়েছিল যে সেটা কাছে থেকেও বলতে পারে আর কি। যাই হোক, আমার গল্প দেওয়া শেষ হলো। পরীক্ষাটা ভালো হয়নি, আর এবার পরে আসো। একজন বলছে হ্যাঁ রাগ হয়েছে, আমি কিন্তু পুরস্কার নিও। আমি পুরস্কার 100 জনকে পুরস্কার দিতেও কোনো সমস্যা নাই। ফোকাসের টাকা এত কম না যে 100 জনের পুরস্কার দিতে পারবে না। শুধু পরিচালককে বলতে হবে যে ওকে পুরস্কার দেন, ওকে পুরস্কার দেন, ওকে পুরস্কার দেন। ওকে, তাহলে এবার সিরিয়াসলি আসো, আধুনিক যুগে আসো। আধুনিক যুগে আমি যা যা বলি তাই একটু শোনো, আর কিছু জিনিস লেখো। লেখার পর আমরা, আর আমি যে একটাও কিন্তু মুছি নাই, তোমাদের এই যে PDF করে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কয়েকটা কমেন্ট পড়তেছি। পুরস্কার কি দিবেন? আমার মন যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে আমি যখন ক্লাস ঠিক নিয়মিত নিতাম, তোমাদের বলি, তো আমি যখন ক্লাস নিতাম একটা ব্রাঞ্চটার নাম ছিল যশোর ব্রাঞ্চ। তো যশোর ব্রাঞ্চে একবার প্রথম ক্লাসে গেলাম। তো আমি জানতাম না যে ওরা আমাকে আসলে এতটা শ্রদ্ধা করে বা সম্মান করে। তো প্রথম ক্লাসে ঢুকে দেখলাম যে এক গাদা ছেলে। তো ভর্তি হয়নি, ওটা ফ্রি ক্লাস ছিল। তো পরে আমি ওখানে বললাম এই তোমরা গান পারো কে কে? তো এক একজনকে বললাম যে এই তোমাকে আমি, তুমি যেহেতু একটা গান গাইলে তোমার ভর্তি ফ্রি। তারপর আবার বললো, আবার আরেকজনের একটা প্রশ্ন পারলাম, আমি বললাম এই তোমার ভর্তি ফ্রি। পরবর্তীতে দেখি আমি যখন ক্লাস শেষ করেছি তখন অলরেডি 14 জনকে বলে ফেলেছি যে এরা ফ্রি। এখন এই যে ভর্তি ফ্রি বললাম, ওরা সব যে পরিচালককে ধরছে যে আমাদের স্যার বলছে ভর্তি ফ্রি। পরে সেই পরিচালক কথা রেখেছিল, আর সে ভর্তি ফ্রি করেছিল অনেককে। এখন তো আর সেই জামানা পাওয়া যাবে না ওইভাবে। তবে হ্যাঁ, দেখা যাক কিছু ছাড় টাড় দেওয়াটা আর সুযোগ করা যায় কিনা আর কি। একবার হলে বরিশাল আসবেন, হ্যাঁ এটা ইনশাল্লাহ, দোয়া করো ভাই, বরিশালে তো যাই। আর ফ্রম ময়মনসিংহে কি, তোমরা ময়মনসিংহ থেকে কি বলতেছো বুঝলাম না। অ্যাডলফ রিফাত, সে আবার আমাকে এরকম করে দেখালো, তো এইটার মানে আমি বুঝতে পারি নাই। তারপরও যাই হোক, নোয়াখালী ক্লাস নেবেন, হ্যাঁ কেমনে কি ভাই জানি না। এবার পরের দিকে আসো, হয়েছে PDF দিয়ে দিবে, এরা দিয়ে দিবে। এইবার হচ্ছে দেখো পরে আধুনিক যুগ, তাহলে কোন যুগ? এটা হচ্ছে আধুনিক যুগ নিয়ে আমরা এখন কথা বলবো। আর আধুনিক যুগে আমি তোমাদেরকে কয়েকটা এই টপিকটা বলে কয়েকটা প্রশ্ন করে সেরা সেরা কয়েকজন কবি সাহিত্যিক নিয়ে দুটো একটা কথা বলবো, তারপর চলে যাব, ক্লাস শেষ হবে। তো তোমরা একটু বলো তো যে আমাদের এখানে এখনো এখনো লিখতেছো ঠিকঠাক করে কাগজ কলমে, এরকম কয়জন আছো? একটু কমেন্ট কর। একজন লিখছে স্যার যশোর ব্রাঞ্চে আসবেন স্যার। হ্যাঁ বরিশালে আসবো, প্রিয়ন্তী রয়, অবশ্যই বরিশালে আসবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে লেখো দিনাজপুরে ক্লাস নিন। দিনাজপুরে একবার গেছিলাম, দিনাজপুরের নৌকা পুরস্কার দেব না, ফাতেমা বেগম নৌকা কেমনে পুরস্কার দেবো? যে জিনিস ডুবে গেছে খামাখা ওটার তোলার কোনো দরকার আছে? গেছে যাইতে দাও না রে ভাই। আর একজন লিখছে খুলনা বয়রা শেখায় আসবেন না। কাগজে কলমে লিখতেছো কে? সে একটু আমি স্যার এগুলো লেখো কাগজে কলমে। যশোরে ক্লাস নিবেন বলছে রাজন, অবশ্যই নিব। যশোরে কেন ক্লাস নিব না? অবশ্যই যশোরে ক্লাস নেব, ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, তোমরা দাওয়াত করার জন্য ধন্যবাদ। এখন আমি একটুখানি আধুনিক যুগের কথা বলি। তার আগে প্রথমে দেখো, এই যে আধুনিক যুগে আমরা যদি বলি একটা ছোট্ট ব্যাপার, সেটা হচ্ছে বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলা উপন্যাসের জনক, বাংলা উপন্যাসের জনক, তার নাম হচ্ছে প্যারীচাঁদ মিত্র। বাংলা উপন্যাসের জনক প্যারীচাঁদ মিত্র, প্যারীচাঁদ মিত্র। ওকে। বাংলা সার্থক উপন্যাসের জনক, আমি এগুলো নিয়ে পরীক্ষা নিব। বাংলা সার্থক উপন্যাসের জনক, বাংলা সার্থক উপন্যাসের জনক, সার্থক উপন্যাসের জনক হচ্ছেন বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আধুনিক যুগে বাংলায় প্রথম পত্রকাব্য লিখেছেন, প্রথম পত্রকাব্য লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথম পত্র উপন্যাস লিখেছেন, প্রথম পত্র উপন্যাস লিখেছেন কাজী নজরুল ইসলাম। পত্র উপন্যাস লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রথম প্রথম রোমান্টিক উপন্যাস লিখেছেন, প্রথম রোমান্টিক উপন্যাস যিনি লিখেছেন তার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইনি প্রথম রোমান্টিক উপন্যাস লিখেছেন। প্রথম মহাকাব্য লিখেছেন, প্রথম মহাকাব্য লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন। প্রথম ছোট গল্প লিখেছেন, প্রথম ছোট গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় প্রথম ছোট গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম নাটক লিখেছেন, প্রথম নাটক লিখেছেন, প্রথম বাংলা নাটক লেখা হচ্ছে ভদ্রার্জুন। সেটা হলো কে জানি লিখেছেন, ভুলে গেলাম প্রথম নাটকের নাম। প্রথম সার্থক নাটক লিখি তাহলে ভালো হবে। তাহলে এবার দেখো, প্রথম সার্থক নাটক যিনি লিখেছেন, ওটা পরের লাইন ছিল। সার্থক নাটক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথম প্রহসন লিখেছেন, প্রথম প্রহসন লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথম প্রহসন মাইকেল মধুসূদন। এরপর প্রথম প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস, প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস যিনি লিখেছেন সেই মনস্তাত্ত্বিক উপন্যাস লেখকের নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র। প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস লিখেছেন বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে এইগুলো সব প্রথম প্রথম। সুন্দর করে লেখো, সুন্দর করে। প্রথম লেখা শেষ কিনা সেটা একটু জানাও। হ্যাঁ, প্রথম সার্থক নাটক তো শর্মিষ্ঠা, আর প্রথম এমনিতে নাটক লিখেছেন তারাচরণ শিকদার। যদি এরকম করে বলি যে প্রথম নাটক লেখেন, প্রথম নাটক লিখেছেন তারাচরণ শিকদার, প্রথম তারাচরণ শিকদার, তারাশঙ্কর না, তারাচরণ শিকদার, ইনি প্রথম নাটক লিখেছেন। তাহলে আমরা এখানে সমস্ত প্রথম প্রথম হিসাব করলাম। এবার প্রথম সাধু ভাষা লেখেন, প্রথম সাধু ভাষা লেখেন রাজা রামমোহন। প্রথম সাধু ভাষা লেখেন রাজা রামমোহন। রাজা রামমোহন প্রথম সাধু ভাষা লিখেছিলেন। আর প্রথম প্রথম চলিত ভাষা লেখেন, এটা তো তোমরা জানো, প্রথম চলিত ভাষা লেখেন প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী। আর এরপর প্রথম সনেট লেখেন, প্রথম সনেট লেখেন মাইকেল মধুসূদন। প্রথম সনেট হচ্ছে মাইকেল। তোমাকে আমি আগেই বলেছি যে এইটা
সুন্দর করে আমরা যে লিস্ট করলাম এই লিস্টটা তুমি রেখে দিবে, লিস্ট রাখবে, আর লিস্ট রাখলে তুমি কাজ করতে পারবে। এবার এগুলা তো শেষ হয়ে গেছে, বাহ, চন্দ্রনাথের শেষ হয়ে গেছে, তাহলে তো খুবই ভালো, তোমার যেহেতু শেষ হলো। এখন আমরা তোমাদের একটু বেসিকের দিকে যাব এটুকু শেষ করে। সেটা হচ্ছে বেসিকের দিকে গেলে প্রথমেই আমরা যেহেতু কাকে নিয়ে কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, সুতরাং রবীন্দ্রনাথকে নিয়েই আমরা সামনে আগানোর চেষ্টা করব। কমপ্লিট লেখা। বাও, এখন কিন্তু তোমরা বুঝতে পারছো যে আমাদের শেষ যে পরীক্ষাটা আমরা নিতে যাচ্ছি সেখানে অনেকগুলো বিষয় কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা চাইলেই শেষ পরীক্ষাটা, আর তোমাদেরকে বলে রাখি, শেষের পরীক্ষাটা আমরা এত বিশ্রীভাবে নিব না, বাইরের প্রশ্ন দিব না, আর আমরা শুধু কি করব যে ভেতরের প্রশ্নগুলাই তোমাদেরকে দিব, যাতে করে তোমরা সত্যিকারে উত্তর দিতে পারো। হ্যাঁ, তোমাদেরকে ধন্যবাদ। আরো একবার অনুরোধ করছি, তোমরা পারলে শেয়ার করে দাও। শেয়ার করলে আমাদের জন্য সুবিধা। আমাদের শাখাগুলো তো শেয়ার করবে, আবার তোমরাও শেয়ার করে দাও, তাহলে আমাদের ভালো লাগে আর কি। ঠিক আছে, পিডিএফ পাবে, পিডিএফ তোমাদেরকে গ্রুপ থেকে দিবে। তোমরা যখন এটা তো মনে করো যে ওরা কেমন পিডিএফ দেয়, এটাই হয়তো স্ক্রিনশট দিবে অথবা টাইপ করে লেখাবে আর কি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা পরের দিকে চলে যাচ্ছি। শেষ হয়েছে এই অংশ, আর শেয়ার করেছো কিনা সেটাও একটু বলবে, তাহলে আমাদের জন্য ভালো হলো। আমরা এখন লাস্টের দিকে আছি, আর আমাদের ক্লাস লিগালি চলার কথা হচ্ছে 7-8 মিনিট, কিন্তু আমরা আর 10 মিনিট মতো ক্লাস চালাবো। 10 মিনিট বা 12 মিনিট। এখন তোমরা বলো তো যে এই 10-12 মিনিট বা 15 মিনিটের ধৈর্য কি তোমাদের থাকবে? সেটা একটু লিখে দাও। যে লাবিব সরকার রংপুর ব্রাঞ্চে ক্লাস নিব কিনা, অনেক আগে নিছিলাম। রূপক চন্দ্র রায়, অনেক আগে একবার নিছিলাম, সেটা অনেক বছর আগে, কিন্তু এবছর ক্লাস নিতে পারবো কিনা আমি জানি না, মানে উল্টো দিকে হয়তো, এই জন্য আর কি। তো আর 10 মিনিটের ধৈর্য আছে কিনা সেটা লেখো। সেটা লেখার পর আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ক্লাস শেষ করতেছি বলতে আধুনিক যুগের এই অংশ। প্রথমেই আমরা যাকে নিয়ে একটু কথা বলবো তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথকে নিয়ে ক্লাসের শুরুতে একটা প্রশ্ন করি। তোমরা অপরিচিতা পড়েছো, দেখি তোমরা কতজন অপরিচিতা পড়েছো, কেমন পড়েছো। জাস্ট একটা শব্দ তোমাদেরকে বলি, সেইটা ঠিক করবে। সেটা হচ্ছে আমাদের অপরিচিতা ছোট গল্পে জায়গা আছে। এই শব্দটা খুবই সুন্দর একটা শব্দ, যে জায়গা আছে। প্রশ্ন হচ্ছে বলতো, জায়গা আছে এই শব্দটি কতবার আছে? এই শব্দটি গল্পে কতবার আছে? কেউ কি বলতে পারবে? জায়গা আছে শব্দটি গল্পে কতবার আছে? কতবার আছে এটা বলো। জায়গা আছে এই শব্দটা গল্পে কতবার রয়েছে? ওয়াও, সবচেয়ে ভালো করেছে আয়েশা মারিয়াম। সে কি করে বলল? হঠাৎ করে লিখে দিয়েছে 8 বার। 8 বার, বাহ। আর একজন বলছে একবার। যে 8 বার বলেছ সে ঠিক বলেছ, আর বাকি এরা যারা বলেছ তারা যে কেমনে বললে আমি বুঝলাম না। জায়গা আছে শব্দটা 8 বার রয়েছে, মাত্র একবার না। তার মানে তুমি খুব ভালো করে এখনো পড়ালেখা শুরু করতে পারোনি। জায়গা আছে শব্দটা অনেকবার আছে, বুঝেছো? অনেকবার, তার মধ্যে আছে হচ্ছে 8 বার। ওকে, তাহলে এবার আমরা আমাদের ক্লাসে চলে যাই। সেটা হচ্ছে প্রথমেই রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলবো। আমরা 4-5 জনকে নিয়ে একটু কথা বলি যাদেরকে নিয়ে থাকবে। রবীন্দ্রনাথ, তোমরা দেখো এই রবীন্দ্রনাথের মামার বাড়ি লাগবে না, তারপরেও মামার বাড়ি যদি বলি তাহলে তার মামার বাড়ি হচ্ছে খুলনা। তার মামার বাড়ি খুলনা। আর এই খুলনায় যে গ্রামে তার মামার বাড়ি এবং শ্বশুর বাড়ি, শুধু তার মামার বাড়ি না, তার শ্বশুর বাড়িও খুলনা। তো এই যে খুলনাতে, সেই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ ডিহি। এই জায়গাটাতে রবীন্দ্রনাথের মামার বাড়ি এবং শ্বশুর বাড়ি। এবার রবীন্দ্রনাথের আদি বাড়ি, যেখানে রবীন্দ্রনাথের একদম প্রাচীন বাড়ি, সেই আদি বাড়ি হচ্ছে খুলনা জেলার রূপসা উপজেলার। খুলনা জেলার রূপসা এই উপজেলার পিঠাভোগ গ্রামে। খুলনা হচ্ছে জেলা, রূপসার পিঠাভোগ
পিঠাভোগ, এই গ্রামে হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের আদি বাড়ি। আদি বাড়ি খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। এইবার রবীন্দ্রনাথের ছদ্মনাম, তার ছদ্মনাম হলো ভানু সিংহ ঠাকুর। ভানু, এরপর হচ্ছে সিংহ ঠাকুর। রবীন্দ্রনাথের ছদ্মনাম ভানু সিংহ ঠাকুর। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প, যেটা তার প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিণী। প্রথম ছোট গল্প ভিখারিণী। রবীন্দ্রনাথের শেষ ছোট গল্প তোমরা জানো মুসলমানির গল্প। মুসলমানির গল্প। আর রবীন্দ্রনাথের প্রথম লেখা উপন্যাস যেটা, সেটা হচ্ছে করুণা। প্রথম লেখা উপন্যাস করুণা। আর প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। তাহলে প্রথম লেখা উপন্যাস করুণা আর প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট। এবার রবীন্দ্রনাথের শেষ প্রকাশিত উপন্যাস হলো 4 অধ্যায়। শেষ উপন্যাস 4 অধ্যায়। রবীন্দ্রনাথের প্রথম নাটক, তার প্রথম নাটক হচ্ছে বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথের প্রথম নাটক যেটা, সেটা হচ্ছে বাল্মীকি প্রতিভা। এরপর রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ নাটক সেটার নাম হচ্ছে বিসর্জন। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ নাটক বিসর্জন। এবার রবীন্দ্রনাথের আরেকটু বলি, প্রথম ছোট গল্প ছিল ভিখারিণী, তাহলে ছোট গল্প, উপন্যাস, নাটক। এবার প্রথম কাব্যগ্রন্থ বা প্রথম কবিতা, এটা আগে লেখো। রবীন্দ্রনাথের প্রথম যে কবিতা, সেটার নাম হচ্ছে অভিলাষ। রবীন্দ্রনাথের প্রথম কবিতা অভিলাষ। আর এরপর আছে প্রথম কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ হলো কবি কাহিনী। প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ হলো শেষ লেখা। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ শেষ লেখা। এবার মোট ছোট গল্প 119টি, মোট কাব্যগ্রন্থ 56টি, মোট উপন্যাস 13টি, মোট নাটক 29টি, কাব্যনাট্য 19টি, মোট গান 2232টি, আর মোট চিত্রকর্ম করেছেন 2000। এইগুলাও লিখে রাখবেন। তাড়াতাড়ি লেখো, খুব দ্রুত লেখো, সুন্দর করে। একজন কি লিখছে, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি। লেখা শেষ কিনা তাড়াতাড়ি বলো, লেখা শেষ কিনা তাড়াতাড়ি বলো বাবা। এই তো ঠিক আছে ভাই, এটা সব ভুলে যাচ্ছে। আরে ভুলে আর কই যাবা, ভুলে এর মধ্যেই থাকবা, কারণ একটু পরেই না পরীক্ষা নেওয়া হবে। সংখ্যাগুলোর হিসাব হারাপ বলেন। হ্যাঁ, এত পড়া না তো, আজকে কেবল পড়া শুরু হচ্ছে। আজকে হাসনাত জাহান, আজকে পড়া শুরু হচ্ছে, এরপরে তো পড়া শুরু হবে। শেষের গুলা ভুলে গেলাম, এটাই তো প্রশ্নের ব্যাপার। আবার বলে রাখি, দেখো রবীন্দ্রনাথের যা হচ্ছে সেগুলো তো, এগুলো তোমরা নোট করবে। নোট করার পর আমরা তোমাদের ক্লাস নিব না, আমরা হচ্ছে রিল্যাক্সে ক্লাস নিব। আর এই ক্লাস নিয়ে তোমাদের আবার সব বোঝাবো, আর বোঝানোরগুলো আবার তোমরা ঠিকঠাক করে পারবে। ওকে, এবার দেখো 119, এটা হচ্ছে ছোট গল্প। 119 ছোট গল্প, বুঝছো? এগুলো হচ্ছে পিচ্চি গল্প। এইবার 56, এটা হচ্ছে কাব্যগ্রন্থ। 13, এটা হলো উপন্যাস। 13টা হচ্ছে উপন্যাস। 29টি, এটা হলো নাটক। 29টি নাটক। 19টি, এটা হচ্ছে কাব্যনাট্য।
আর 2232 এটা হচ্ছে গান, আর 2000 এটা হচ্ছে চিত্রকর্ম, 2000 চিত্রকর্ম। আর আমাদের রবীন্দ্রনাথ যখন বেঁচে ছিলেন, বাঁচা অবস্থায় তার 1815টি গান সুন্দর করে প্রকাশিত হয়েছিল, গান এগুলো জীবিত অবস্থায়। আর মৃত্যুর পর মোট মিলে তার গান পাওয়া যায় 2232টি। আমি আর মাত্র একজনকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। সুতরাং পরের পরীক্ষার জন্য রেডি হয়ে যাও। এইগুলা শেষ কিনা ঠিক করে বলো, এইগুলা শেষ কিনা তাড়াতাড়ি বলো। আমি অনেক কমই লিখেছি, আমি বেশি লিখিনি, শুধু প্রথম আর শেষ তাও 2-1টা লিখেছি, সবগুলো না। হ্যাঁ 119, এই তো 1815টি গান লেখা শেষ হলে, ওরে গান, হ্যাঁ আরো গান আছে, 1815টি গান, এটা বেঁচে থাকা অবস্থায়। হ্যাঁ লেকচার শিটে এগুলো থাকবে, অবশ্যই থাকবে। আর যেদিন আমরা ব্যাকরণের ক্লাস নিতে আসবো সেদিন আমরা ব্যাকরণ নিয়ে কথা বলবো। আজকে যেহেতু সাহিত্য দেওয়া হয়েছে তাই এগুলো নিয়ে কথা বলছি। আর ধরে নিচ্ছি যে হ্যাঁ শেষ, খুবই ভালো, ওয়াও, এ তো খুব ভালো, শেষ হয়ে গেছে। তাহলে এটা বাদ দিলাম। এইবার আমরা কাজী নজরুলকে নিয়ে যাব। দয়া করে কাজী নজরুলের ব্যাপারটাতে আর একটু সিরিয়াস হবে। হ্যাঁ অফলাইনে ক্লাস শুরু হবে 5 তারিখে। একজন বলেছে আর একজন থাকুক স্যার আর লাগবে না, একজন বলেছে না আর লাগবে না, আর মাত্র একজন, মানে ওই লাগা না যে রবীন্দ্রনাথকে নিয়ে আর কিছু বলছি না। এরপর যদি শুধু বলি তাহলে কল্যাণীকে নিয়ে বলবো, অনুপমকে নিয়ে বলবো, কল্যাণী কতটা ভাষায় কথা বলেছিল সেটা তোমাকে জানতে হবে, কয়টি রেল স্টেশনের নাম রয়েছে উক্তিগুলো জানতে হবে, শ্যাকড়াকে নিয়ে এসেছিল, এয়ারিং শব্দটাকে প্রথম ব্যবহার করে, এখন কল্যাণী কোথায় আছে, তারপর শম্ভুনাথ এখন কোথায় আছে, এরপর আমাদের যে অনুপমের বর্তমান বয়স কত, গল্পের শুরুতে তার বয়স কত ছিল, এখন অনুপম কোথায় থাকে, কে তাকে মেয়ের খোঁজ এনেছিল, সবগুলো মিলে তারপর তোমাকে বলা হবে। এবং এরপর দেখো এমনিতে তো আর হচ্ছে হঠাৎ করে চান্স পেয়ে যাবে না, ঢাকা ইউনিভার্সিটি বেছে বেছে তোমাকে নিবে, সুতরাং বাঁচতে তো তোমাকে হবেই সেখানে। ঠিক আছে, আমরা এবার শেষ করেছি, অশেষ ধন্যবাদ। এবার কাজী নজরুল ইসলামে চলে যাব। তাহলে এবার লেখো, একটা পয়েন্ট দাও। আর কাজী নজরুল ইসলামকে নিয়ে বলেই আমরা একটা পরীক্ষা নিব, আর পরীক্ষার পরেই আমরা ক্লাস থেকে চলে যাব আশা করতেছি। আশা করি তোমাদেরকে আর 10 মিনিটের মধ্যে হবে। রেগুলার ক্লাস কখন থেকে শুরু হবে এটার উত্তর অনেকবার দিয়েছি, 5 তারিখ থেকে শুরু হবে, আর অলরেডি এখনই। হ্যাঁ ঠিক আছে, এবার লেখো কাজী নজরুল। লাস্ট টপিক, আমরা লাস্ট টপিক বলছি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল, এটাকে নিয়ে আমরা একটু বলে যাব, তাহলে যতটা সম্ভব কভার করা যাবে। কাজী নজরুল ইসলাম, প্রথমে দেখো কাজী নজরুল ইসলামকে বলা হয় শ্রেষ্ঠ বিদ্রোহী কবি। তিনি হলেন শ্রেষ্ঠ বিদ্রোহী কবি। তোমাদের দেখি ব্রেন কেমন সেটা আমি আজকে একটু তোমাদের দেখব যে ব্রেন কেমন, একবার করে বলবো আর তোমরা ওই একবার করে দেখি কেমন গোছাতে পারো। ঠিক আছে, কাজী নজরুল ইসলাম, এই কাজী নজরুল ইসলামের প্রথম যে কবিতাটা, প্রথম কবিতা সেটার নাম হচ্ছে মুক্তি। প্রথম কবিতাটার নাম মুক্তি। এরপর প্রথম যে কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ সেইটার নাম হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা, তাহলে প্রথম কবিতা হচ্ছে মুক্তি, প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। এরপর প্রথম প্রবন্ধ, কাজী নজরুলের প্রথম প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা। তুর্কি মহিলার, এরপর হচ্ছে ঘোমটা, তারপর হচ্ছে খোলা, তুর্কি মহিলার ঘোমটা খোলা, এটা কাজী নজরুলের প্রথম প্রবন্ধ গ্রন্থ, তুর্কি মহিলার ঘোমটা খোলা। এরপর কাজী নজরুলের প্রথম পত্রিকা, তিনি যে পত্রিকাটা সম্পাদনা করেছিলেন, প্রথম পত্রিকাটার নাম হচ্ছে ধূমকেতু, তার প্রথম পত্রিকাটা ধূমকেতু। এরপর কাজী নজরুলের প্রথম গ্রন্থ, যে বইটা তিনি প্রথম প্রকাশ করেছিলেন, প্রথম গ্রন্থ হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী। বাউন্ডেলের আত্মকাহিনী, আত্মকাহিনী, বাউন্ডেলের আত্মকাহিনী, এটা প্রথম গ্রন্থ। এবার প্রথম নাটক, কাজী নজরুলের প্রথম নাটক হচ্ছে ঝিলিমিলি। কাজী নজরুলের প্রথম নাটক ঝিলিমিলি। দেখো তোমাদেরকে যারা ক্লাস নেবেন, আমি তো তাদেরকে অনেক বছর ধরে দেখতেছি, চিনতেছি, যেহেতু আমি একটু সিনিয়র টিচার, তো
এজন্য অনেক দেখতেছি। এই জন্যে তোমাদের বলে রাখা যায় যে তোমাদের টিচারগুলো ওই সময় এতটা টাইম পাবে না, এইগুলো বলার টাইম পাবে না, ওই জন্যে আমি এখন বলে দিচ্ছি আর কি, বা এই ক্লাসটা ওই জন্যই তোমরা করতেছো। প্রথম নাটক ঝিলিমিলি। এবার দেখো প্রথম উপন্যাস, কাজী নজরুলের প্রথম যে উপন্যাস হচ্ছে বাঁধনহারা। প্রথম উপন্যাস বাঁধনহারা। এরপর কাজী নজরুলের প্রথম গানের বই, তার প্রথম গানের বই হলো বুলবুল। প্রথম গানের বই বুলবুল। এরপর আছে কাজী নজরুলের প্রথম জীবনী গ্রন্থ। কাজী নজরুলের প্রথম জীবনী গ্রন্থ হচ্ছে মরু ভাস্কর। তার প্রথম জীবনী গ্রন্থ মরু ভাস্কর, এটা মরু ভাস্কর। এরপর আমাদের কাজী নজরুল ইসলামের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থ, যেটা প্রথম বাজেয়াপ্ত করা হলো, সেই বাজেয়াপ্ত গ্রন্থের নাম যুগবাণী। কাজী নজরুলের প্রথম বাজেয়াপ্ত গ্রন্থ যুগবাণী। আর কাজী নজরুলের প্রথম অনুবাদ গ্রন্থ, তিনি অনেকগুলো অনুবাদ গ্রন্থ লিখেছিলেন, তার মধ্যে তার প্রথম অনুবাদ গ্রন্থ সেটা হলো রুবাইয়াতে ওমর খৈয়াম। রুবাইয়াত এ ওমর খৈয়াম, এইটা তোমাকে একটু পড়তে হবে, রুবাইয়াতে ওমর খৈয়াম। তাহলে আমরা জানলাম এটা হচ্ছে তার অনুবাদ গ্রন্থ, তিনি অনুবাদ করেছিলেন। ওকে, এবার দেখো কাজী নজরুলের কয়েকটা ছদ্মনাম রয়েছে। তার ছদ্মনাম, এখানে যদি আমরা লিখি ছদ্মনাম, ধরো তার ছদ্মময় ছদ্মনাম, একটা হচ্ছে ধূমকেতু, একটা হলো ধূমকেতু, আর একটা হচ্ছে ব্যাঙাচি, ধূমকেতু ব্যাঙাচি, আর একটা হলো বলরাম। এরপর আছে তারা খেপা। তাহলে ধূমকেতু, ব্যাঙাচি, বলরাম, তারা খেপা, এগুলো হলো কাজী নজরুলের ছদ্মনাম। তাহলে এই কয়টা লেখো এবং লেখা যত দ্রুত পারো শেষ করার চেষ্টা করো। তোমরা কাজী নজরুল তুমি করিয়াছ ভুল, দাড়ি না রাখিয়াছ চুল। হ্যাঁ, ঠিক আছে, তোমার নামের সাথে একটু মিল আছে, নাম রুবাইয়া, বলে রুবাইয়াতে ওমর খৈয়াম। তাহলে কি একটা অবস্থা, তোমরা কিন্তু ট্যালেন্ট আছো, বুঝছো? তোমাদের বাড়িতে কি কেউ জানে যে তোমরা এত ট্যালেন্ট? তা একটু বাড়িতে বলো যে আমাদের টিচার বলছে যে আমরা ট্যালেন্ট, কাজে দয়া করে তোমরা আমাদেরকে আর গাধা বলবে না, আমাদেরকে আর আজে বাজে ডাকবে না, দয়া করে বলবা যে আমাদের আল্লাহ শেষ। ওয়াও, তাহলে তো বিশাল ব্যাপার, তোমরা শেষ করে ফেললে, কাজী নজরুল ইসলামই শেষ করে ফেললে। আর সে তো বিদ্রোহী কবি, জাতীয় কবি, এগুলো তো আর বলতেই পারলাম না। স্যার একজন লিখতে হবে স্যার থামেন, কিন্তু লিখে ফেলছে স্যার খামেন। কি একটা অবস্থা, কি এক জায়গায় আসি রে ভাই, পুরা দুনিয়া অন্ধকার, তাই তো? আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। এখন এটাকে মুছে দিব? মুছে দিব, কারণ পরীক্ষা নিব না। শেষ। ঠিক আছে, এই শোনো, তোমরা একটা কাজ করো তো, তোমরা যে লিখছো, হ্যাঁ, তো লেখা যদি কেউ নোট করে থাকো, তাহলে নরসিংদীতে 5 তারিখে যাব। 5 তারিখে আমার এক কার জানি বিয়ে, মানে সরি আমার না, মানে আমাদের এলাকার একজনের, আমার এক শ্যালকের টাইপের, মানে একজনের বিয়ে, লতায় পাতায় আত্মীয়র, সেইখানে যাব আর কি। ওই দিন যদি দেখা হয় রাস্তায়, যারে দেখবো ওটা আমি মনে করে ফেলবে, ঠিক আছে? শেষ লিখে দিলাম কাব্যটা, হ্যাঁ শেষ, ওকে ডান। তাহলে এবার এটা তো গেছে, এটা শেষ করলাম। এবার এর সাথে তোমাদেরকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বিদ্রোহী, হ্যাঁ, তো ওইটা একটুখানি লিখে না, একটা নোট লেখো, ছোট নোট লিখবা। তার প্রথম, এইটুকু লিখে নাও, প্রথম এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। কাজী নজরুলের প্রথম এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। এটা লেখো যে তার প্রথম এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ অগ্নিবীণা, এটা প্রথম এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ অগ্নিবীণা। এই অগ্নিবীণা আর কি করবে, ওই যে যারা নোট করতেছ তারা কমেন্টে নোটের ছবি তুলে দিবে।
এটা এজন্য না যে যারা হচ্ছে হ্যাঁ এক্সাম নিচ্ছি এটুকু লিখে তারপর এক্সাম নিচ্ছি, এটুকু লিখে এক্সাম নিয়ে তারপর এখন কোথায় ক্লাস করাচ্ছি, এখন ক্লাস করাচ্ছি যে ফোকাসে কেন্দ্র, এই যে এখন কারওয়ান বাজার জায়গাটার নাম আর কি। ওকে, এখন দেখো যে কাজী নজরুল ইসলামের প্রথম এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি 1922 সালে প্রকাশিত। এটা লেখো, অগ্নিবীণা কাব্যগ্রন্থটি 1922 সালে প্রকাশিত। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি 1922 সালে প্রকাশিত। অগ্নিবীণায় কবিতা আছে 12টি। লেখক কবিতা আছে, এই অগ্নিবীণায় কবিতা আছে 12টি, মোট কবিতা আছে 12টি। আর এই অগ্নিবীণা উৎসর্গ করা হয়েছিল, এটা একজনকে তিনি উৎসর্গ করেছিলেন। এই কাব্যগ্রন্থটা উৎসর্গ করা হয়েছিল বিপ্লবী বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ, একে উৎসর্গ করা হয়েছিল, বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। অগ্নিবীণার প্রথম কবিতা, যে কবিতাটা প্রথম কবিতা, তার নাম প্রলয় উল্লাস। প্রথম কবিতাটার নাম হচ্ছে প্রলয় উল্লাস। অগ্নিবীণার দ্বিতীয় কবিতাটার নাম হচ্ছে বিদ্রোহী। দ্বিতীয় কবিতাটা বিদ্রোহী। আর অগ্নিবীণার শেষ যে কবিতাটা, এইটার নাম হচ্ছে মহরম। মহরম, অগ্নিবীণার শেষ কবিতা মহরম। আর অগ্নিবীণার শ্রেষ্ঠ যে কবিতা, অগ্নিবীণার শ্রেষ্ঠটা, সেটার নাম হচ্ছে বিদ্রোহী। অগ্নিবীণার শ্রেষ্ঠ কবিতা বিদ্রোহী। এই বিদ্রোহীর রচনা 1921 সালে। আর এই বিদ্রোহী প্রকাশ, এটা প্রকাশ করা হয়েছিল 1922 সালে। 1922 সালে। আর হলো যে পত্রিকায় এটা প্রকাশ করা হয়েছিল, পত্রিকাটা হলো, যে পত্রিকাটার নাম ছিল বিজলি। বিজলি পত্রিকা। ওকে, তাহলে তোমার এটুকু দরকার, বুঝছো? প্রলয় উল্লাস, বিদ্রোহী, অগ্নিবীণার প্রথম কবিতা প্রলয় উল্লাস, দ্বিতীয় কবিতা বিদ্রোহী, শেষ কবিতা মহরম। ঠিক আছে, ঠিকঠাক করে লিখছো, ভালো কথা। এখন তোমাদের আমি পরীক্ষা নিব, কিন্তু পরীক্ষা শুরু করব কিনা। একজন কান্নার ইমোজি দিয়েছে যে সে শাফিল আহমেদ, তার মন বলতেছে এ জীবন আর রাখবে না, সে ঢাকা বিশ্ববিদ্যালয় চায় না, প্রয়োজনে সে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে অন্য জায়গায় তুলে দিবে আর কি। ঠিক আছে, কত ট্যালেন্ট হলে, হ্যাঁ নাফিস বলছে কত ট্যালেন্ট হলে। অগ্নিবীণা, বীণা মানে তো বোঝো, অগ্নি মানে আগুন, আর আগুনে এর বীণা। ওকে, তাহলে কি এখন পরীক্ষা নিব? তাড়াতাড়ি লেখো। শুধু কান্নাকাটি আর কান্নাকাটি, কি একটা অবস্থা! এত কাঁদলে কি জীবন চলে? শেষ। এখন পরীক্ষা নিলাম, কিন্তু পরীক্ষা নিব কিন্তু। আশা করা যাচ্ছে পরীক্ষাটা নেওয়া যাচ্ছে মনে হয়। ওকে, পরীক্ষা নাম্বার 3। এইবারের পরীক্ষাটা একটু অন্যরকম হবে। এবারের পরীক্ষা হলো, আমি শুধু উত্তর লিখব আর তোমরা প্রশ্ন লিখে দিবে। আমি শুধু লিখব উত্তর আর তোমরা লিখবে প্রশ্ন। ঠিক আছে? তাহলে আমি উত্তর লিখব আর তোমরা প্রশ্ন লিখবে। কিন্তু পারবা কি করে, কারণ অনেকগুলো বলছি। আচ্ছা, নর্মাল এক্সামটাই নেই, তাহলে হবে। নর্মাল এক্সামটা নেই। ঠিক আছে, তাহলে এই অংশ শেষ হলো। এইবার আমাদের এক্সাম 3 এবং এটা লাস্ট এক্সাম। এটার পরে আমাদের আর কোনো কথা থাকতে পারে না, এরপর আমরা বাড়িতে চলে যাব। ওকে, এবার প্রশ্ন নাম্বার 1 নাম্বার প্রশ্ন, বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক কে? প্রশ্ন নাম্বার 2 নাম্বার হলো, রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটা? 3 নাম্বার প্রশ্ন,
কাজী নজরুল ইসলামের কাজী নজরুলের প্রথম কবিতা কোনটি? 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর, আলাওলের জন্ম কোথায়? জন্ম কোথায় বলার দরকার নেই। আলাওলের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি? 5 নম্বর, অগ্নিবীণা কাকে উৎসর্গ করা হয়? অগ্নিবীণা কাকে উৎসর্গ করা হয়? অগ্নিবীণা কাকে উৎসর্গ করা হয়? ওকে। 6 নম্বর হচ্ছে কে প্রথম চলিত রীতি ব্যবহার করেন? 7 নম্বর, এখন কিন্তু কোনো উত্তর দিবে না, আমি কিন্তু বারবার বলতেছি উত্তর দিবা শেষে, একসাথে সবগুলো দিবা, মোটেও একটা একটা করবে না, তাহলে আমি দেখতে পারবো না। 7 নম্বর এটা গেল। 8 নম্বর, অগ্নিবীণা কাব্যগ্রন্থে কতটি কবিতা আছে? অগ্নিবীণা কাব্যগ্রন্থে কতটি কবিতা আছে? 8 নম্বর হচ্ছে প্রথম পত্রকাব্য কে লিখেছেন? 9 নম্বর হচ্ছে চৈতন্য যুগ কত থেকে কত? 10 নম্বর, চৈতন্যদেবের আসল নাম কি? চৈতন্যদেবের আসল নাম কি? এবার 11 নম্বর হলো 11 নম্বর লিখবে অন্ধকার যুগ কত থেকে কত? অন্ধকার যুগ কত থেকে কত? 12 নম্বর লিখবে নজরুলের প্রথম পত্রিকা কোনটি? 13 নম্বর লিখবে 13 নম্বর হচ্ছে প্রথম ছোট গল্প কে লেখেন? এটা। 14 নম্বর, কোন পত্রিকায় বিদ্রোহী প্রকাশিত হয়? কোন পত্রিকায় বিদ্রোহী প্রকাশিত? 15 নম্বর, রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? সব একসাথে লেখো। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? ও আচ্ছা, তাহলে এইটা এক প্রশ্ন হয়েছে, এটা বাদ যাবে। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থটা এটা আর হলো না। এখন সেটা হলো রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ, শেষটা লিখবা না, প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অবশ্যই 15টার উত্তর একসাথে লিখবা।
এক্সাম 3, ওয়াও, এদের তো লেখা হয়ে যাচ্ছে, সবাই তো লিখে ফেলতেছো। লিখে ফেলেছো, জমা দিয়ে দাও, তাড়াতাড়ি জমা দিয়ে দাও। কমেন্ট সেকশনগুলো তো আমরা দেখব এবং তখনই বুঝতে পারবে কি হতে যাচ্ছে। ওয়াও, 15টাই দিয়েছে। বিশ্বম্ভর, ঈশ্বরচন্দ্র, মুক্তি, বাহ 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 বাহ। এই তোমরা আর একটা কাজ করো, তোমরা যে দিচ্ছ সেটা তো আমরা বুঝতেছি, উত্তর দিচ্ছ, কিন্তু কে কোন শাখায় ভর্তি হইছো না হও নাই সেটা একটু লিখে দিও। কে কোন শাখায় সেটা লিখে দিও। আর আমি যখন তোমাদের কমেন্টস মানে কমেন্টগুলো পড়বো এবং লিখবো, সেই কমেন্টগুলো দয়া করে তোমরা যদি সেই হও তাহলে আমাকে আমার কমেন্ট দেখে, আমার নাম দেখে ওখানে রিপ্লাই দিবা। রিপ্লাই দিলে আমি সেই শাখাকে বলে দিতে পারবো। অর্থাৎ কে কোন শাখার সেটা লিখবা, যে ভর্তি হইছো না হও নাই, এরকম টাইপের লিখে দিবা। হ্যাঁ, গাজীপুর শাখা, ঠিক আছে, এরকম করে লেখো। একজন লিখলে কি হয়, যে কয়জন উত্তর দিচ্ছ সবাই লেখো, তাহলে আমি খুঁজে পাবো কি করে? আমি তো খুঁজেই পাবো না আর কি। ঠিক আছে, তাহলে তোমাদের লেখা শেষ হলে আমি এবার উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, উত্তরগুলো দিয়ে দেই। আর একবার যেটা উত্তর দিছো ওইটাই মনে রাখবা, এরপর কিন্তু আর নতুন উত্তর দিতে পারবা না। ভর্তি হয়েছ কিন্তু কোন শাখায়? ও, খুলনা কর্নেশন শাখায় ভর্তি হয়েছ, বয়রা শাখায় ভর্তি হও নাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা আমাদের উত্তরগুলো দেই, তোমরা মিলাই নাও। দেখি তোমরা কেমন সত্যবাদী। তোমাদের একটা বলি, মানে যাকে বলে যে একটা কথা বলি, যাদের যে কয়টা হবে তোমরা সেই কয়টা একটু লিখে দিও তো, যে এই 15টার কয়টা হয়েছে। ধরো কারো 15টা হইলে 15টা লিখবা, কারো 14টা হইলে 14টা লিখবা। দয়া করে কেউ কম বেশি লিখো না। রাজশাহী শাখা, বাহ ভালো তো, রাজশাহী শাখায় তো যাইতে ইচ্ছা করে, জীবনে কোনোদিন এখনো যাই নাই, দেখা যাক কি হয় আর কি। ওকে, তাহলে এবার আমরা উত্তর বলে দিচ্ছি, কিন্তু তোমার প্রধান কাজ হচ্ছে যে উত্তর হয়ে যাওয়ার পর তুমি এইটুকু কমেন্ট করতে পারো যে কয়টা হয়েছে কয়টা হয়েছে, কিন্তু দয়া করে মিথ্যা লিখো না, তাহলে আমরা। আচ্ছা, এখন দেখো উত্তর হইলে, হ্যাঁ, আমি শেষের প্রশ্ন বলার আগে পোস্ট করছো রংপুর 4তলার মোড়। ঠিক আছে, ঠিক আছে, আমি টাইম দেখতেছি, 9টা 25 বাজে অলরেডি। খবরদার 9টা 30-এর পরে আর কোনো মহামানবেরটা গ্রহণ করা হবে না, তুমি যে মানবী হও আপাতত। এখন দেখো, বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর হইলে টিক দিবা, না হলে ভুল। এবার রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ, শেষ লেখা, তার শেষ কাব্যগ্রন্থ শেষ লেখা। কাজী নজরুলের প্রথম কবিতা, সেটা হচ্ছে মুক্তি, প্রথম কবিতা মুক্তি। আলাওলের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, এটা হলো পদ্মাবতী। আলাওলের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ পদ্মাবতী। আলাওলের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে পদ্মাবতী, এটা আমি বলেছিলাম। অগ্নিবীণা কাকে উৎসর্গ করা হয়? বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ, একে উৎসর্গ করা হয়, বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে অগ্নিবীণা উৎসর্গ করা হয়েছে। কে প্রথম চরিতরীতি ব্যবহার করেন? রামমোহন, রাজা রামমোহন, সরি ভুল বলেছি, উনি তো সাধুরীতি করেছিলেন। তো কে প্রথম চরিতরীতি ব্যবহার করেন? তার নাম প্রমথ চৌধুরী, প্রথম চৌধুরী আর কি। অগ্নিবীণায় কাব্যগ্রন্থে কতটি কবিতা আছে? 12টি কবিতা আছে, 12টি। আর প্রথম পত্রকাব্য কে লিখেছেন? প্রথম পত্রকাব্য লিখেছেন মাইকেল মধুসূদন, সেই পত্রকাব্যের নাম ছিল বীরাঙ্গনা। চৈতন্য যুগ কত থেকে কত? 1351 থেকে 1500। চৈতন্য যুগ হচ্ছে 1351 থেকে 1500। সরি, এটা তো চৈতন্য পূর্ববর্তী যুগ, ভুল বলেছি। চৈতন্য যুগ হচ্ছে 1501 থেকে 1600। চৈতন্য যুগ 1501 থেকে 1600। চৈতন্যদেবের আসল নাম কি? বিশ্বম্ভর মিশ্র। একজনকে দেখলাম সে পেরেছে, বিশ্বম্ভর মিশ্র। অন্ধকার যুগ কত থেকে কত? 1201 থেকে 1350। এটা হলো অন্ধকার যুগ, 1201 থেকে 1350। ওকে, এবার নজরুলের প্রথম পত্রিকা, নজরুলের প্রথম পত্রিকা ধূমকেতু। তুমি কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে, বারবার বলতেছি। তুমি যে কমেন্ট করছো তোমার ফ্রেন্ডকে অন্তত সেটা দেখতে দাও যে তুমি এখানে কিরিজে টিকে আছো। প্রথম ছোট গল্প কে লেখেন? তার অ্যান্সার হচ্ছেন রবীন্দ্রনাথ।
প্রথম ছোট গল্প লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর ভিখারিণীর মাধ্যমে। কোন পত্রিকায় বিদ্রোহী প্রকাশিত হয়েছিল? অ্যান্সার হচ্ছে বিজলি পত্রিকায়। বিজলি পত্রিকায়। রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সেটা হচ্ছে কবি কাহিনী। কবি কাহিনী। ওকে, তাহলে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী। এখন একটুখানি লেখো কার কয়টা হয়েছে, এটা লিখে আমরা তখন রওনা করি, আমরা চলে যাওয়ার চেষ্টা করি। কার কয়টা হয়েছে? 13টা হয়েছে। 13টা হয়েছে, ওয়াও, তাহলে তো খুবই ভালো। দিলারা আক্তার দীপ্তি, সে লিখেছে 13টা হয়েছে। বাকিগুলা লেখো। 15টা হয়েছে আরোহী জান্নাত নিতুর, 15টা হয়েছে মাহবুবা তাবাসসুমের, আর 13টা হচ্ছে আব্দুল হান্নান, সে কি যেন লিখেছে। আলহামদুলিল্লাহ 15-র মধ্যে 14। নাফিজ মাহমুদ, ফাহিম মুনতাসির বলতেছে 13টা। ঠিক আছে, তাহলে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো, কারণ আমি এখনই ক্লাস শেষ করে দিব। তোমাদের কমেন্টগুলো শেষ হলেই আমি শেষ করে দিচ্ছি। ফারজানা লিখছে 9টি হয়েছে, তোয়েব মেহেদি লিখছে 14টা, তার উপরে একজন লিখছে 15টা হয়েছে। খুবই ভালো করেছো। যারা 15টা লিখেছো বা 15টা পেরেছো তারা আমার কমেন্টসে উত্তর দিও। আমিও সময় করে তোমাদের কমেন্টসের ওখানে অন্তত আর কিছু না দেই, একটা লাইক দিয়ে আসবো, আর তখন আমাকে জানাবে। জাস্ট আমি একটা লাইক দিয়ে আসবো, তোমাদের অনেক সময়ের অভাব তো এজন্য উত্তরগুলোতে আমি লাইক দিয়ে চলে আসবো, তখন তোমরা আমাকে জানাবে। শাখা উত্তরা 14টা হয়েছে। ঠিক আছে, নীলুফার ইয়াসমিন। ফোকাস ময়মনসিংহ শাখা থেকে শাহ হাবিব আরাফাত হীরা। ঠিক আছে, আমার সাথে দেখা হলে যোগাযোগ করে ইনশাল্লাহ। তাহলে আমরা আমাদের ক্লাস আজকে পর্যন্ত শেষ করে দেই, আর বেশি দূর নিব না, অনেকক্ষণ ধরে ক্লাস চলছে। তো আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর একটা হচ্ছে কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য কষ্ট করছো, সেখানে যেন ভালো পরিবেশ পাও, তার জন্যে আমাদের যারা ফোকাসের যারা আছে তাদের ব্যাপারে কথা বলো, তাদের ব্যাপারে দোয়া করো। আর সাদিক কায়েমের এই ব্যাপারটা একটু দেখো, কারণ হচ্ছে তোমরা ভোট দিতে পারবে না, কিন্তু তোমরা লিখতে তো পারবে। একটা সৎ মানুষকে সৎ লেখার মধ্যে একটা যোগ্যতা আছে। ঠিক আছে, হ্যাঁ, সবগুলাই হয়েছে, আমি সবই পড়েছি, এখানে দেখতেছি তোমাদের দিকে, তোমাদের লেখার দিকে। তো আমাদের আজকের ক্লাসে পর্যন্তই। যদি আমি কোনো ভুল করে থাকি বা কোনো তথ্য ভুল হয়ে থাকে বা কোনো অন্যায় হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিবে। তোমরা অনেক ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।